যে কোম্পানি আপনার ডেভেলপমেন্ট চায় না, যে কোম্পানি আপনাকে ডেভেলপমেন্টে বাধা দেয়, এই কোম্পানি কখনোই আপনাকে ডিজার্ভ করে না। সেলস পার্সন থেকেও সেলস অ্যাডভাইজার হওয়া খুব জরুরি। লার্নিং করেই তো আপনি উপরে উঠতে হবে। ফার্স্ট লার্ন দেন আর্ন। কাস্টমারের নিড আইডেন্টিফাই করা খুব জরুরি। নিড আইডেন্টিফাই করে যদি তার নিড না থাকে তাহলে নিড জেনারেট করতে হবে আপনাকে। নেটওয়ার্কিং বলতে সবার সঙ্গে ছবি তোলা না, আসলে সেলসের মানুষ না নেটওয়ার্কিং করতে খুব ঝামেলা করে ভাই। আমরা এখানে খুব কমনলি 4টা স্টেপস বলি আর কি নেটওয়ার্কিং করার জন্য, খুব দরকার। একজন মানুষের পার্সোনালিটি বুঝে, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বুঝে, কোন ট্রিগার পয়েন্টসগুলো তাকে আসলে কানেক্ট করবে সেগুলো নিয়ে কাজ করা সবচেয়ে বেশি জরুরি। পার্সোনালিটিটা যদি আপনি একবার বুঝতে পারেন, সেটা আপনার সেলস, কমিউনিকেশন, লিডারশিপ সব জায়গায় খুব ভালো কাজ করবে। যে কোনো অবজেকশন হ্যান্ডলিং এর ক্ষেত্রে 3টা বিষয় ফলো করলে মানুষ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। নাম্বার 1, পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং জব হচ্ছে সেলসের জব। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি যে জবের জন্য লোক চাওয়া হয় সেটা হচ্ছে সেলসে। এবং যারা সেলসে কাজ করেন, যদি দ্রুততম সময়ের মধ্যে তারা ভালো করতে চান, অনেক বেশি আয় করতে চান, তাদের জন্য সেলসের জবটা হচ্ছে একটা সেরা জব। এই সেলসের জব করার জন্য আসলে কি করতে হবে, কি যোগ্যতা থাকতে হবে, কি কি কর্মকৌশল যদি অবলম্বন করি তাহলে কিভাবে আমি একটা সেলসের জবে অনেক ভালো করতে পারবো, একটা সেলসের চাকরি করতে হলে কি কি চ্যালেঞ্জের সামনে পড়তে হয়, এবং সেলসের জবের ক্ষেত্রে আমরা কিভাবে ভালো করতে পারি, কিভাবে উন্নতি করতে পারি, কিভাবে নিজেকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পারি, এ ধরনের নানা প্রশ্ন কিন্তু আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরে, আমরা সবসময় জানতে চাই, তাই না? এবং সেলসে নিজের ক্যারিয়ার গড়তে চাই। এই আমরা যারা সেলসে নিজের ক্যারিয়ার করতে চাই, সেলসে অনেক ভালো করতে চাই, সেলস সম্পর্কে জানতে চাই, সেলসে জব করতে চাই, তাদের জন্য আমাদের আজকে আছেন বিশেষ একজন, যিনি সেলসে কাজ করেছেন একটা দীর্ঘ সময়, 22 বছর। তিনি একই সাথে আবার সেলসের বিভিন্ন বিষয় ট্রেনিং করেন এবং হাজার হাজার মানুষকে সেলসের ব্যাপারে তিনি জ্ঞান দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন। এবং আজকে আমরা তার সাথে আড্ডা দেব এই সেলস নিয়ে, এবং কি করে আমরা সেলসে ভালো করতে পারি, কি করে একটা সেলসে জব পেতে পারি, কি করে সেলসের জন্য নিজেকে তৈরি করতে পারি, এসব কিছু নিয়ে কথা বলবো। এসব কিছু নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ফিউচার আইকনের লিড কনসালটেন্ট, লিড ট্রেনার, সিইও মোহাম্মদ ইউসুফ ইফতি। ইফতি, স্বাগত আপনাকে আমাদের আজকের এই পডকাস্টে। সো প্রথমে একটা জিনিস জানতে চাইবো ইফতি, সেটা হলো যে সেলসে এলেন কেমন করে, সেই গল্পটা শুনতে চাই। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আপনার মতো একজন প্রথিতযশা মানুষ, বাংলাদেশের একজন বিগ সেলিব্রিটি, আপনার সাথে আজকে এই পডকাস্টে থাকতে পেরে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। সো আমাদের যারা দর্শক দেখছেন তাদের উদ্দেশ্যেই বলতে চাই, সেলসে আসলে আমি যখন এসেছিলাম, এটা বলতে পারেন হঠাৎ করে আসা। আমি তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে মাস্টার্স করছি। ম্যাথসে পড়াশোনা? রাইট। ম্যাথস ছেড়ে সেলস? সেলস। আচ্ছা, রাইট। সো ওই সময়টা আমার কাছে মনে হচ্ছিল যে আমার একটা পার্ট টাইম জব দরকার। সো বাংলাদেশের একজন বিখ্যাত সেলিব্রিটি, যিনি পলিটিশিয়ান, আন্দালিব রহমান পার্থ। সো পার্থ ভাই এবং ওনার মিসেস আনমনা ভাবি, যিনি শেখ হেলালের মেয়ে, সো ওনাদের দুজনের একটা যৌথ বিজনেস ছিল, একটা রেস্টুরেন্ট, এশিয়া স্পাইসি ফুড কোর্ট, যেটা মতিঝিলে দেয়। সো ওটার জন্য একজন মানুষ দরকার, ভালো মানুষ, ডাইনামিক লোক। সো আমার এক রিলেটিভ কারণেই আমরা পরিচিত, তো সেই হিসেবে আমাকে রেকমেন্ড করে আমি ওখানে যাই। যাওয়ার পরে পার্থ ভাই আমাকে পছন্দ করেন। তো ওখানে কি করতে হতো ভাইয়া? ওইখানে বেসিক্যালি আমরা কাজ করতাম 3 জন। তো এর মধ্যে আমি প্লেটও ধুয়েছি, আচ্ছা, সার্ভও করেছি, আবার ক্যাশও নিয়েছি। তার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ, কিন্তু সব কাজই করতে হয়েছে। এটা ছিল আপনার করিম চেম্বারের নিচতলায়, এবং আমি এটা। তো এই যে সব কাজ করতে হবে, মানে প্লেট ধোয়া থেকে শুরু করে, সার্ভ করা থেকে শুরু করে, ক্যাশটাকে কালেক্ট করা, আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে কি মনে হয় যে ওই কাজটা কি ছোট কাজ ছিল? ওই কাজটাকে জীবনে কিছু অ্যাড করলো? অনেক অ্যাড করেছে ভাইয়া। লাইক আমার একটা স্টুডেন্ট লাইফে যখন আমি একটা পার্ট টাইম জবে ঢুকেছি, এবং প্রথমেই আমি যখন এই ধরনের কাজের আমার মেন্টাল ব্যারিয়ারগুলোকে আমি ভাঙতে পেরেছিলাম, এবং তখন আমি আমার সেলসটা শিখেছি সেখান থেকে। ইনফ্যাক্ট লাইক ওইখানে আমার অনেক প্যাকেজ খাবার, তখন বিমান অফিস, বাংলাদেশের বড় বড় ব্যাংকগুলোর হেড অফিস ছিল আপনার মতিঝিলে, সেখানে আমি অনেক হেঁটে হেঁটে গিয়ে তাদের বড় অফিসারদের কাছে আমার এই প্রোডাক্ট বিক্রি করেছিলাম।
প্যাকেজ খাবার, এবং অল্প সময়ে ওই প্রতিষ্ঠানটা খুবই বড় হয়ে গিয়েছিল। সো ওইখান থেকে অনেক কিছু শিখেছি। স্পেশালি লাইফে আসলে কাজ শিখতে যে হয়, যে কোনো কাজ আপনার কাজে লাগবে, সেটা আমাকে অনেক বেশি পরিমাণ সুযোগ করে দিয়েছিল ওই জবটা। ইফতি, তাহলে তাহলে আমরা অনেক সময় দেখি যে প্রথম প্রথম যে জবগুলো আমরা পাই আমাদের কাছে মনে হয় খুব ছোট কাজ, এইরকম ধরনের জব, যে নিজে প্লেট ধুবো, নিজে সার্ভ করব, নিজে করব। ভাই, আমি একটা ম্যাথমেটিক্সে পড়া মাস্টার্স করে একটা ছেলে, আমি এত ছোট কাজ করব, এই লেভেলের কাজ করব, এটা আমরা বেশিরভাগ ছেলে মেয়েরই নিতে পারি না, যে না আমি তো আসলে একটা হোয়াইট কলার জব করবো, একটা ডেস্কে বসবে করব। কিন্তু এই যে যেটাকে আমরা আপাত দৃষ্টিতে ছোট কাজ বলছি, এই ছোট কাজগুলো কি আমাদের বড় হবার ক্ষেত্রে অনেক বেশি প্রেরণা যোগায়, অনেক বেশি শক্তি যোগায়, অনেক কিছু শেখায় আমাদের? অবশ্যই ভাইয়া, আপনি যেহেতু আসলে সেলিব্রিটি মানুষ এবং আপনি মিডিয়া অঙ্গনের মানুষ, আপনি দেখেছেন যে যারা আমরা থিয়েটারে কাজ করেছি, আমার সুযোগ হয়েছিল থিয়েটারে 2 বছর কাজ করার। তো তখন আমি যখন বাংলাদেশ থিয়েটারে কাজ করতে যাই, ফার্স্ট আমাকে ওই যে ফ্লোর মুছানো থেকে শুরু করে সিগারেট টানানো, চা টানা, এগুলো করিয়েছে 6 মাস। তো একদিন আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে কেন, তো বললো যে তুমি এখানকার কালচারটা বোঝার জন্য, মানুষের বিহেভিয়ার বোঝার জন্য তোমাকে এই কাজগুলো খুব জরুরি। রিসেন্টলি আমি আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ওনাদের নতুন রিক্রুটেড কিছু ইঞ্জিনিয়ার্সদেরকে প্রফেশনাল এডুকেটস নিয়ে ট্রেনিং করাচ্ছিলাম। সো সেখানে একটা প্রসঙ্গে আমি বলেছিলাম যে আপনি মেবি এখানে ফার্স্ট ক্লাস জবে ঢুকেছেন, তো আপনি এখন যেখানে যাবেন, সেখানে যাওয়ার পরে তো আপনার বস আপনাকে ফটোকপি করতে দিল, অথবা এই ফাইলটাকে বললো যান ওই টেবিলে দিয়ে আসেন। এই কাজগুলোকে যদি আপনি ছোট করে দেখেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। কেন? আপনার বস আপনাকে ইন্টেনশনালি এই জিনিসটা দিচ্ছে আপনি যেন কাজ শিখতে পারেন, যেটার মাধ্যমে আপনি এই নিয়ে যাওয়ার পরে ওই লোকটার বিহেভিয়ার, অফিস কালচার বিষয়গুলো। আরেকটা জিনিস কি, আরেকটা কারণ কি এরকম যে নর্মালি যেটা হয়, আমরা যখন স্টুডেন্ট থাকি, মাস্টার্স পাস করি, আমাদের সবার মধ্যে এটা করবো সেটা করবো, আমাদের সবার ভিতরে একটা অহম বোধ কাজ করে যে আমি সামথিং সামবডি, এবং এই সামবডি সাম ভাবের জায়গাটা যদি ফিনিশ না করা যায়, না ভাঙা যায়, যদি শূন্য থেকে না শুরু করা যায়, তাহলে জবে ভালো করাটা খুব মুশকিল। সো বসরা এই কাজটি ইন্টেনশনালি করেন আমাদের ওই অহম বোধটা ভেঙে দেবার জন্য। একেবারে একমত ভাইয়া। অনেকেই আছেন ইন্টেনশনালি এই কাজগুলো করান, যেহেতু উনি যেন তৈরি হতে পারেন নিজ ভিতরের একটা অন্যরকম স্পৃহা থেকে। আমরা অনেক সময় এটাতে অপমানিত বোধ করি, অনেকে যে আমাকে দিয়ে ফটোকপি করলো, আমাকে দিয়ে চা আনতে বললো, আমাকে সিগারেট আনতে বললো, এত ছোট কাজ আমাকে দিয়ে করলো, আমি মাস্টার্স করে আসছি এরকম একটা ভালো ইউনিভার্সিটি থেকে, আমার এত ভালো রেজাল্ট, আমার সিজিপি এত ভালো, আমি কি ফটোকপি করার জন্য আসছি, এখানে জয়েন করছি? অনেকে ওই ইগো থেকে বের হতে পারে না, এবং সে হয়তো অনেকে চাকরি ছেড়েও দেয়। স্পেশালি আমি যেটা দেখেছি, আমার খুব চোখে দেখা, যে থিয়েটার অঙ্গনে ওই 6 মাস অনেকে টিকে না, না টিকার কারণে কিন্তু সে আর ক্যারিয়ারটা করতে পারে না। কিন্তু এটা দরকার পড়ে একটা হচ্ছে নিজের ভেতরের ওই অহম বোধটা, যে আমি সামবডি, এটা ভেঙে দিয়ে আই এম নোবডি, লার্নিং ফ্রম দ্য জিরো, আনলার্ন দেন রিলার্ন, এই জিনিসটা হয়। নাম্বার 2 যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো কাজই যে ছোট না, প্রতিটা কাজেই যে জানার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে, সেটা তৈরি হয়। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, এই ছোট ছোট কাজগুলো করার মধ্যে দিয়ে যে রিলেশনশিপটা বিল্ড আপ হয় সবার সাথে, এইটার চাইতে দামি আর কোনো কিছু নাই। অ্যাবসলিউটলি। কারণ আপনি যখন আসলে মানুষ হবেন, আমরা আসলে যে মানুষের সংজ্ঞাটা যদি চিন্তা করি, আর ডেজিগনেশন বলেন, বলেন, এগুলো তো কিছুই না। দিন শেষে আপনি মানুষ। সো আপনি যদি একজন মানুষকে মানুষ হিসেবে ট্রিট করতে পারেন এবং নিজে মানুষ হিসেবে তৈরি হতে পারেন, তখন কোনো কাজই আর আপনার কাছে আসলে ছোট মনে হবে না, সব কাজই আপনার কাছে অনেক বড় মনে হবে। রাইট। তার মানে যখন আমাদের বসের আমাদের এমন সমস্ত কাজ দেন যেটা আমাদের আত্মসম্মানে লাগে, সেটা আসলে আত্মসম্মানে না নিয়ে, বরং এটা যদি আমরা ভাবি যেটা আমার শেখার জায়গা, আমার একজনের সাথে আরেকজনের সম্পর্ক তৈরি করার জায়গা, এবং আমার নিজেকে নতুন করে শূন্য থেকে গড়ার জায়গা, একটা নতুন লাইফ, একটা নতুন জীবন শুরু করার জায়গা, সেইভাবে পজিটিভলি যদি আমরা নেই, তাহলে আমার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। অ্যাবসলিউটলি, ইউ আর রাইট ভাইয়া। সেই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। ইনফ্যাক্ট আমি ওই জায়গা নিয়ে কাজ করেছি, আলহামদুলিল্লাহ। সেজন্যই হয়তো বা
খুব দ্রুততম সময়ে অনেক কাজ শিখেছি, এবং তারই ধারাবাহিকতা আপনি একটু আগে আপনাকে হয়তো বলছিলাম আমি যে আমার ক্যারিয়ারটা ওইখানে আমি হয়তো বা 1 বছর ছিলাম, এরপরে আমি অপসনিন ফার্মাতে জয়েন করি। আমি জাস্ট ছোট্ট আরেকটু পয়েন্ট যোগ করতে চাই, এবং শুধু তাই না, এই যে ছোট ছোট কাজগুলো যেটাকে আমার আত্মসম্মানে লাগছে, এটা আসলে আমাকে ফ্লেক্সিবল করে তোলে। প্রচুর আমি অনেক কিছু করতে পারি, আমার ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়, এবং আমার মধ্যে যে কোনো কিছু একসেপ্ট করার মানসিকতা তৈরি হয়। সুতরাং কর্পোরেট লাইফে বা যে কোনো লাইফে আমি যদি জীবনে সত্যি সত্যি বড় হতে চাই, তাহলে সবার আগে ছোট হতে হবে। বড় যদি হতে চাও, ছোট হতে হবে, রাইট? সো ছোট কাজ দিয়ে যখন আমি শুরু করব, আমার আত্মসম্মানকে যখন আমি বিসর্জন দিয়ে কাজ করা শুরু করব, আমার মধ্যে ফ্লেক্সিবিলিটি তৈরি হবে, আমার মধ্যে যে কোনো কাজের প্রতি সম্মান বোধ তৈরি হবে, আমার সাথে মানুষের সম্পর্ক গড়ে উঠবে, এবং কাজকে আমি সম্মান করতে শিখব, এবং আমাকে শূন্য থেকে একজন নতুন মানুষ হিসেবে আমার জীবনটাকে শুরু করতে পারবো। এবং প্রতিটা ক্যারিয়ারে এই জিনিসটা সবচাইতে প্রয়োজন বেশি, ডেফিনেটলি। অলরাইট, সো রেস্টুরেন্টে কাজ করা, প্লেট ধোয়া থেকে তারপরে কি হলো? ওইখানে আমি যখন কাজ শেষ করি, একটা পর্যায়ে আমার একটা সুযোগ আসে, অপসনিন ফার্মাতে একটা সার্কুলার দেয়, এবং সেখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি পরীক্ষা দেই, সেখানে টিকি ট্রেনিং করি, দেন আমার পোস্টিং হয় কুমিল্লাতে। আচ্ছা, ফার্স্ট এজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি যখন কাজ শুরু করি, প্রথম 1-2-3 মাস ভালো করতে পারি নাই, বাট এরপরে যখন কাজটাকে বুঝে গিয়েছিলাম, আমার পারফরমেন্স আর কেউ ঠেকাতে পারে না, এরকম একটা অবস্থা। এই যে আসলে যে আমি আগে অনেকগুলো কাজ নিজে অহম্বোধটাকে আসলে ভাঙতে পেরেছিলাম, তারই ধারাবাহিকতা কোনো কাজকে আমার আসলে অতটা কঠিন মনে হয় না আর কি, অনেক টাফ কাজ আমি করতে পেরেছিলাম। সেজন্য অপসনিন ফার্মার ইতিহাসে আমি খুবই দ্রুততম সময়ে মাত্র 3 বছরেই এরিয়া ম্যানেজার হয়ে যাই, কারণ আমার পারফরমেন্স মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে এরিয়া ম্যানেজার 3 বছরের মধ্যে। 3 বছর। আচ্ছা, এই যে এত দ্রুত প্রমোশন হলো ইফতি, রাইট, কি এমন করলেন, কি কারণে এই দ্রুত প্রমোশনটা হলো আপনার? যে কোনো সেলস প্রফেশনে প্রথমত হচ্ছে আপনার পারফরমেন্সটা দেখে। এখন এটা বিভিন্ন মাপকাঠি, এক এক কোম্পানিতে সেলস। আমি যে আরো স্পেসিফিক্যালি যদি প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে আপনার কোন কোন গুণের কারণে নিজের জীবনে কি পরিবর্তন আনলেন, নিজের জীবনে কি যোগ করলেন, কি কোয়ালিটিস গুলো আপনি অ্যাড অন করলেন আপনার পারফরমেন্সকে ভালো করার জন্য, আপনি কি পদক্ষেপ নিলেন যার ফলে 3 বছরের মাথায় আপনার এত দ্রুত পদোন্নতি হলো? এই টিপসটা আমরা জানতে চাই। মূলত সেলসে যদি কেউ ভালো করতে চায়, তার মধ্যে প্রথম লাগবে লার্নিং মাইন্ডসেট, বা এটাকে আমরা কিউরিয়াস মাইন্ডসেটও বলি অনেক ক্ষেত্রে। তার মানে কন্টিনিউয়াস শিখতে হবে ফার্স্ট, এই শেখা। সেকেন্ড ওয়ান হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। লাইক আমাকে যখনই আমার বস কোনো একটা অ্যাসাইনমেন্ট দিত, আমি কখনোই তাকে একটা সিঙ্গেল টাইমের জন্য বলি নাই যে আমি পারবো না। অলওয়েজ বলেছি, ওকে স্যার আমি ট্রাই করে দেখি, যদি কোনো জায়গায় আটকে যায় আপনি আমাকে অ্যাটলিস্ট একটু পুশ করেন, আমি তখন পেরে যাব। এই যে একটা পজিটিভ মাইন্ডসেট। দেন আমি যখন কাস্টমারের সঙ্গে আমার কমিউনিকেশনগুলো হতো, সেখানে আমার প্রতিনিয়ত চেঞ্জ এনেছিলাম, বিকজ আপনি জানেন যে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে প্রচুর প্রেজেন্টেশন দিতে হয়, ডিটেইলিং করতে হয় ডক্টর ফ্রন্টে। সো ওই ডিটেইলিং গুলোতে আমি কন্টিনিউয়াস নিজের মাস্টারিটা বাড়িয়েছিলাম আমার বসেদের মাধ্যমে। আমি যখনই সুযোগ পেতাম ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করতাম যে আমাকে এটা কিভাবে ডিটেইলিং করতে হবে, এই ডিটেইলিং এর টিপসটা আমাকে একটু বলে দেন তো। কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি কম জানলে সরাসরি একবার হেড অফিসে ওই প্রোডাক্টের যিনি এক্সিকিউটিভ, প্রোডাক্ট ম্যানেজার যিনি, তাকে আমি কল করে জানার চেষ্টা করতাম। সো দিস ইজ ওয়ান ফার্স্ট থিং ইউ ডিড ইজ লার্নিং। আপনি যা বিক্রি করছেন, যে প্রোডাক্টটা বিক্রি করছেন, সেটা সম্পর্কে ডিটেইল জানা, টপ টু বটম আপনি জেনে নিতেন। তারপরে দেন অ্যাডাপ্টেবিলিটি, আমার পজিটিভ মাইন্ডসেট। এবং আরেকটা জিনিস খুব ভালো লাগলো ইফতি, যে আপনার আরেকটা পয়েন্ট খুবই দারুণ, যে আপনি খুব পজিটিভ। আপনাকে টার্গেট দিচ্ছেন, নর্মালি আমরা কি বস এটা কি টার্গেট দিলেন, কেমনি পারবো, এত এটিকে বেচা সম্ভব, এটা কি? প্রথমে আমরা নেগেটিভ মাইন্ডসেট তৈরি করি। আমি যখনই আপনার নেগেটিভ মাইন্ডসেটটা সেট করলাম, আমি কিন্তু তখনই হেরে গেলাম। কিন্তু আমি যদি বলি ব্যাপার না বস করে ফেলবো, যদি আটকে যাই আপনি আবার একটু হেল্প করেন, রাইট? আমার যিনি বস তিনি কিন্তু এই কথাটি সত্যি, উনি আমাকে হেল্প করতে চান, কারণ আসলে দিন শেষে
উনি আমাকে হেল্প করা মানে ওনার নিজেকে নিজে হেল্প করা, হেল্প করা, কারণ ওনারও কিন্তু টার্গেট আছে। রাইট আমার টার্গেটটাই তো ওনার টার্গেট। রাইট। সুতরাং আমাকে হেল্প করে আমি যদি অ্যাচিভ করতে পারি, দিন শেষে কিন্তু বেনিফিট উনিও পাবেন। সুতরাং আমার যদি পজিটিভ মাইন্ডসেটটা থাকে, যত টাফই হোক, তখন কিন্তু বসের আশীর্বাদ, বসের সাপোর্ট এবং পজিটিভিটি আমার উপর থাকে, এবং এই তিনটা জিনিস অ্যাডেড থাকলে সাকসেস আসবেই, মাস্ট। দেখেন সেলসের মানুষজন একটা বড় স্ট্রাগল থাকে যে তারা কন্টিনিউয়াস টার্গেটের মধ্যেই থাকবে, এটি খুব স্বাভাবিক। এখন কোনো কোনো কোম্পানি তাদেরকে টার্গেট একটু বাড়িয়ে দেয়, রাইট? তো যখন টার্গেটটা বেশি থাকে তখনই সে একবারে কান্নাকাটির মতো অবস্থা, আমাকেই দিচ্ছেন, আমি ভালো করি দেখে আমাকেই দিচ্ছেন, আমাকেই চাপতেছেন, আমাকেই তে পাইছেন, ও তো করে না, ওরে তো বাড়ান না। হ্যাঁ, তো গতকাল একটা ছোট্ট গল্প বলি, তাহলে বুঝতে সুবিধা হবে ভাইয়া। আমার ছেলে, ও ক্লাস 7-এ পড়ে। তো গতকালকে আমি ডিনার টেবিলে আমাকে বলছিল যে আমাদের তো এবার পরীক্ষা 100 মার্কসে হওয়ার কথা ছিল, 40 মার্কসে হবে। তো আমি খুব খুশি। তো আমি বললাম, কেন তুমি খুশি? যে আমার যে সিলেবাস কমে গেছে, কম পড়তে হবে, সেজন্য আই এম হ্যাপি। তো আমি তখন একটা ওরে বললাম যে আচ্ছা ধরো তোমার 2 হাতে 2টা ডাম্বেল নিয়ে তুমি উঠাবা, একটা ডাম্বেলের ওয়েট 1 কেজি, আরেকটা ডাম্বেলের ওয়েট 5 কেজি। এখন তুমি 2টাকেই নিয়ে চর্চা করলা, আফটার 1 মান্থ তোমার কোন মাসেলটা বা কোন হাতের মাসেলটা স্ট্রং হবে? তো বলে আমি যেটাতে 5 কেজি নিব সেটা। আমি ইয়েস, তার মানে তুমি যেইটাতে লোড একটু বেশি নিবা ওইটা তোমার স্ট্রং অনেক বেশি হবে, পরবর্তীতে তুমি এটা সহজ মনে হবে, শক্তিশালী হবা। তেমনি তোমার ব্রেনে তুমি যদি 100 মার্কসের বিষয়টা নিয়ে পড়াশোনা করতা, পরবর্তী যে কোনো পরীক্ষাটা তোমার কাছে অনেক সহজ মনে হতো, তোমার ব্রেন অনেক স্ট্রং হতো। সিমিলার থিং ইন সেলস, আপনি যত লোডেড টার্গেট নিবেন তত বেশি আপনি আরো স্ট্রং হবেন, আপনার কাছে জবটা অনেক সহজ মনে হবে। কিন্তু বাংলাদেশ অ্যাসপেক্ট আমরা অনেকেই না এই জায়গাটাকে এত কঠিন ভাবে দেখি, নেগেটিভলি দেখি। বাট ওয়ান্স যদি পজিটিভলি নিয়ে ওই মানুষটা মুভ করতে পারে, তখন কিন্তু অন্য মাত্রা পেতে পারে। অ্যাবসলিউটলি। এবং বস যখন টার্গেট দেয়, ইয়েস ইম্পসিবল টার্গেট, খুব ডিফিকাল্ট টার্গেট, কিন্তু উনিও কিন্তু হিসাব করে দেয় যে হ্যাঁ এইটা অ্যাচিভ করা সম্ভব। অ্যাবসলিউটলি। ওনারা টার্গেট সেট করে কিন্তু ওটা রেখেই, এবং সেই পরিমাণ সাপোর্ট ওনারা দেন, যা যা লাগবে সেই ব্যবস্থাগুলি কিন্তু ওনারা করেন। সো আমরা যদি ওটাকে পজিটিভলি নেই এবং এটা অ্যাচিভ করার জন্য যা যা লাগে সেটা যদি চাই, কারণ এই টার্গেটটা আমরা কিন্তু ভুলে যাই যে এটা শুধু আমার টার্গেট, এটা আমার টার্গেট, আমাকে দিলেন 1000, আপনাকে দিলেন 1000, আরেকজনকে 1000। ওনার টার্গেট কিন্তু 1 লাখ, 1 লাখ, আমার টার্গেট 1000, রাইট। কিন্তু আমার 100 গুণ বেশি টার্গেট কিন্তু আমার বসের। আমার যদি মাথা খারাপ 1 গুণ হয়, আমার বসের কিন্তু মাথা খারাপ 100 গুণ। উনি কিন্তু আরো ডিফিকাল্ট জায়গায় দাঁড়িয়ে আছেন, রাইট? সো চ্যালেঞ্জটা একা ওনার না, চ্যালেঞ্জটা আমাদের সবার। সো আমরা যদি পজিটিভ মাইন্ডসেট নিয়ে আগাতে পারি এবং ওয়ে আউট করতে পারি যে ঠিক আছে ফাইন, এটা আমরা কিভাবে করতে পারি, লেটস মেক এ প্ল্যান, রাইট, তাহলে অ্যাচিভ করা। এখানে একটা চ্যালেঞ্জ হয়, আমাদের অনেক ফার্স্ট লাইন ম্যানেজার্স যারা আছি, ওনারা আসলে সঠিকভাবে ট্রেইনড না হওয়ার কারণে যখন কোনো কলিগ এসে বলে যে বস আমার তো টার্গেট হচ্ছে না, আমি কিভাবে কি করব, তখন ওরা ছেড়ে দেয়, আপনার টার্গেট আপনি কেমনে করবেন আমি জানি না, যেমনি পারেন করে নিয়ে আসেন। এই যে ওনার ডেভেলপ না হওয়ার কারণে যে এই কথাটা, এটা সত্যিকার অর্থে খুবই সুইসাইডাল। আমরা বলি যে এই সকল জায়গাগুলোতে যদি বস তার সঙ্গে বসে, আপনি যেটা বলেন প্ল্যানটা করা যায়, ওকে আমরা দুজনে একসাথে বসি, চলেন কিভাবে করা যায়, দুজন মিলে একটা প্ল্যান করি। আপনার কি ডিফিকাল্টি হচ্ছে বলেন, কি সমস্যা? আরে দূর চল তো বাইরে যাই, চা খাই বা সিগারেট খাই, বিস্কিট খাই, আবার কি প্রবলেম, কি কোথায় কি হচ্ছে, আরে দূর এটা হবে, চিন্তা করেন না, আপনার কোথায় কি লাগবে, ঠিক আছে আমি আপনাকে এই ম্যাটেরিয়াল দিচ্ছি, আপনার এখানে কমিশনটা আপনি কাউকে বললেন না, এটা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন আপনি পারবেন। এবং এই পার্টির কাছে যান, প্রয়োজন আমাকে একটু ফোনে ধরাই দিয়ে, কোনো কিছু মিলে আবার বললেন, ওনার এটা বললেন, কাজ হয়ে যাবে, যান বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যান, হয়ে যাবে। এই যে ভরসাটা দেয়া, এই যে মেন্টালি সাপোর্ট দেয়, এই যে তার পিঠে হাতটা রাখা, কাঁধে হাতটা রাখা, আপনি না পারলে কে পারবে? আপনি হলেন আমার বেস্ট সেলস পারসন, আপনি পারবেন ভাই, চিন্তা করেন না, আজকে হয়নি কি কালকে হবে ইনশাল্লাহ, ভাইবেন না তো আপনি, এত চিন্তা করেন, আল্লাহর হাতে ছেড়ে দেন, যাবে। তাকে যদি আমরা পজিটিভলি ইনফিউজ করতে পারি, তাকে যদি পজিটিভলি সাপোর্ট দিতে পারি, তাকে যদি আমরা পজিটিভ মাইন্ডসেটটা দিতে পারি, অ্যাজ এ লিডার হিসেবে আমার দায়িত্ব কিন্তু এটাই। অ্যাবসলিউটলি ভাইয়া, তাই না? কারণ বিং এ লিডার, সেলস লিডার যারা বিশেষ করে, তাদের তো আসলে এই জায়গাগুলোতে দায়িত্ব সবচেয়ে আরো বেশি।
সেলস লিডারের ক্ষেত্রে আমার মনে হয় তিনি যত না সেলস পার্সন, তার চেয়ে তিনি অনেক বেশি একজন মোটিভেটর, প্রচুর তার চেয়ে অনেক বেশি একজন সাইকোলজিস্ট, রাইট, তাই না? সাইকোলজিক্যালি প্লে করে তার যে দুর্বলতাটাকে সেটাকে কি করে তিনি মিট আপ করবেন, কিভাবে তাকে উৎসাহ যোগাবেন, কিভাবে একটা টাফ টার্গেটকে অ্যাচিভ করবেন, সেটার ব্যাপারে তাকে উৎসাহ দেয়া, এটা হচ্ছে একটা বসের সবচেয়ে বড় রোল। কিন্তু যদি বলি আপনার টার্গেট আপনি বুঝেন, আমি জানি না কেমনে করবেন, এটা আপনার প্রবলেম, আমার প্রবলেম না, আমি বলতেই পারি বিং এ বস, বলতেই পারি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি কেবল যে আমার ওই সেলস পার্সনের মরালটাকে ভেঙে দিলাম তা না, অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাজ এ সেলস ম্যানেজার আমার নিজের পায়ে কুড়াল মারলাম, কারণ তার ফেলিওর মানে এন্ড অফ দ্য ডে বসের ফেলিয়ার। এটা সেলসের বস যত দ্রুত বুঝতে পারবেন তত মঙ্গল। আচ্ছা, ইফতি আরেকটা কথা জানতে চাই, অনেক প্রতিষ্ঠানে আছে যে সকালবেলা ডিস্ট্রিবিউশন সেলসে বেসিক্যালি তারা বের হওয়ার আগে 15 মিনিট বা আধা ঘন্টা একসাথে বসেন, একটা মিটিং করেন, মিটিং করে আজকে কি কি হচ্ছে না হচ্ছে একটা ব্রিফ দেন, সেলস ম্যানেজার বসেন, বসে একটা ব্রিফ দেন। আবার অনেক প্রতিষ্ঠানে আছে যে আরে দূর লাগবে না, আমরা তো জানি, বের হয়ে যায়। এই যে একটা সকালবেলা বসাটা ডিস্ট্রিবিউশন সেলসে, এটা কি আসলে দরকার আছে কোনো? অবশ্যই দরকার। অসংখ্য গবেষণা দেখা যায় যদি আপনি সকালবেলার প্ল্যানিংটা করে না বের হন, ওই দিন আপনার আসলে ডিজায়ার রেজাল্টটা আসে না। সাইকোলজিক্যাল অনেক বিষয় আছে, লাইক আমাদের ব্রেনও একটা আলাদা করে পুশ করে যখন আমি একটা প্ল্যান করি যে ইয়াস তুমি এটা কিন্তু প্ল্যান করছো, লিখছো, সো তুমি এখানে যাবা, এখানে যাবা। এই জিনিসগুলো অফকোর্স প্রয়োজন। আমি রিসেন্টলি ভাই আমাদের একটা হসপিটাল আছে, এই যে ফার্স্ট এড হসপিটাল, তো আমি ওইখানে আমাদের প্রায় 6-7 জন কলিগ আছে, তাদেরকে নিয়ে বসেছিলাম। তো গিয়ে আমি যিনি সেলসের লিডার ওনাকে প্রশ্ন করলাম যে আজকে সকালে যে আপনি কাজে বেরোচ্ছেন আপনার আসলে প্ল্যান কি? বলে স্যার আজকে তো আমরা টাকা মানে রেফারেন্স আনবো। রেফারেন্স কিভাবে আনবেন, আমাকে একটু প্ল্যানটা দেখান তো। বলে লিখিত নাই। তো না লিখলে আপনি কিভাবে আনবেন? সো আমি ওনার কলিগদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছে আছে? বলে যে না, নাই। তার মানে আপনি যতক্ষণ না পর্যন্ত একটা প্ল্যান লিখিত আকারে করছেন ততক্ষণ না পর্যন্ত আপনার ওই দিনের কাজটা সম্পূর্ণ সঠিকভাবে হবে না। একজন বিং এ লিডার, আপনার ফার্স্ট কাজ হচ্ছে মর্নিং এ যখনই কলিগরা আসে, ফার্স্ট তার ব্রেনটা যখন এনার্জাইজ থাকে ওই সময় তাকে কিছু লার্নিং বিষয়গুলো তার সাথে শেয়ার করা, নতুন কিছু। দেন তার সঙ্গে আগের দিনে সে কোথায় কোথায় চ্যালেঞ্জগুলো ফেস করছিল, রাইট, যে সে কি কোনো প্রবলেম ফেস করতে পারে, কোনো প্রশ্ন আসতে পারে, সেই জায়গাগুলো তার সাথে কথা বলা। দেন সে কোন জায়গাটায় কালকে আসলে ভালো করতে পারে নাই, আজকে আপনার থেকে সাপোর্ট দরকার, সেই জিনিসটা তার কাছে জানতে চাওয়া। এরপর হচ্ছে আজকে সে আসলে কিভাবে প্ল্যান করছে, গতকালকেটাকে একসাথে নিয়ে যেটুকু শর্ট ছিল ওইটাকে নিয়ে তার আজকের প্ল্যানটা কি, কোন রুটে যাবে, কোন কোন কাস্টমারদের কাছে যাবে, সেখানে কি আপনার কোনো সাপোর্ট লাগবে, সেই জায়গাটা তার কাছে জানতে চাওয়া। অ্যাট দ্য সেম টাইম এবার উনি যখন কাজে চলে গেলেন, আপনি যদি ওনার সঙ্গে না যান, অন্য কারোর সঙ্গে যান, যার সঙ্গে যান না কেন, গিয়ে তার সঙ্গে শুধু গল্প করেন না, আপনি টু দ্য পয়েন্টে কিছু কাস্টমারের কাছে যাবেন, গিয়ে কাস্টমারের কাছ থেকে রিয়েলি ফিডব্যাক জানা দরকার যে আসলে কোথায় ইমপ্রুভমেন্ট দরকার। তার কলিগদের আমরা তো আসতেছি, সেক্ষেত্রে আরো কোনো জায়গায় তাকে সাপোর্ট দিতে পারি। এই কাজগুলো যদি একজন সেলস লিডার সকাল থেকেই ওই রকম প্ল্যানিং করে না মুভ করে, তথাপি তার টিম এরকম ভাবে না মুভ করে, আলটিমেটলি তার দিন শেষে রিটার্নটা ভালো আসবে না। ট্রু। আচ্ছা ইফতি, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আমাদের বেশিরভাগ সেলস পার্সনের এটা কমন প্রশ্ন যে আমাকে তো অনেক টার্গেট দেয়, আমি এই টার্গেট অ্যাচিভ করার জন্য কি করতে পারি, মানে কি কি কাজ করলে পরে আমার পক্ষে টার্গেটটা অ্যাচিভ করা সহজ হবে বা আমি অ্যাচিভ করতে পারবো? থ্যাংক ইউ। টার্গেট অ্যাচিভ করার আসলে অনেকগুলো ধরন আছে। লাইক আমি কমনলি একটা বলি, একটা স্টেপস। ধরেন ভাইয়া আপনাকে যদি প্রশ্ন করি এই বিল্ডিংটা কয়বার হয়েছে, আপনি বলবেন হয়তো একবার। পদ্মা সেতু কয়বার হয়েছে ভাইয়া? আপনি বলবেন যে একবার হয়েছে। আসলে তা কিন্তু না। একটা পদ্মা ব্রিজ, একটা যমুনা ব্রিজ, একটা এই বিল্ডিং, যাই বলেন না কেন, মিনিমাম 3 বার হয়েছে। একবার কেউ একজন স্বপ্ন দেখেছিল যে এখানে একটা পদ্মা ব্রিজ হতে পারে, তার মানে ড্রিম। সেকেন্ড টাইম কোন একজন আর্কিটেক্ট এটাকে প্ল্যান করেছে যে এখানে এটা দিতে চাই, এই করতে চাই, এই করতে চাই, এইভাবে যাবে, এইভাবে যাবে, এই রড, এই সিমেন্ট, এইভাবে এতদিনের প্ল্যান। দেন বাস্তবায়ন হয়েছে, এক্সিকিউশন হয়েছে। তার মানে ড্রিম, প্ল্যান, এক্সিকিউশন। আপনি যখনই কোনো একটা টার্গেট প্লেন, এই টার্গেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা স্বপ্ন দেখতে হবে যে আমি এটা করতে চাই। এখন করার ক্ষেত্রে আবার হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে আপনার যা টার্গেট
তার সঙ্গে যদি 20% যোগ করে আপনি প্ল্যান করেন, তবেই কেবল আপনার ওই টার্গেটটা অ্যাচিভ হতে পারে। সো ধরে নেই আপনার টার্গেট 5 লাখ, তার মানে 20% যোগ করে আপনি 6 লাখ টাকার প্ল্যান করতে হবে। এই 6 লাখ টাকার প্ল্যানিং এ আপনি কোন দিন কোথায় যাচ্ছেন, কোন কাস্টমার কাছে যাচ্ছেন, অন দ্য আদার হ্যান্ড আপনার 30 দিনে মাস, কিন্তু 30 দিনের মাসের মধ্যে তো শেষে একটু কম হবে, মাঝখানে একটু বেশি হবে, ওই ডে গুলো চিন্তা করে ডে ওয়াইজ টার্গেট প্ল্যান সেট করা। এভরি 10 days আপনি এটাকে আবার রিইভ্যালুয়েট করা, কোথায় কি হলো না হলো। দেন আপনি যদি এর নিয়ে কন্টিনিউয়াস কাজ করেন, বলা হয় এইরকম করে কাজ করলে প্রায় 80 to 90% ক্ষেত্রেই মানুষের টার্গেট অ্যাচিভ হয়। এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে বলে রিভার্স প্ল্যানিং। ওইখানে আবার 5টা স্টেপস বলে যে প্রথমে আপনি একটু ভেঙে ভেঙে টার্গেটটা লিখবেন, এরপরে আবার হচ্ছে যে উপর থেকে লিখে আসবেন, লাইক আপনি 30 তারিখে কত করবেন, 29 তারিখে কত, 28 তারিখে কত। তখন হয় কি, ব্রেন তার নিজের একটা ছক তৈরি করে যে এ কিন্তু 30 তারিখে এটা করতে চেয়েছে। সো ব্রেন আপনাকে আলাদা করে পুশ করে, বা সে নিজস্ব কিছু প্ল্যান তৈরি করে আপনাকে একটু পর পর সে একটু হিন্টস দিতে থাকে যে তুমি এখানে গেলে কিন্তু তোমার টার্গেট আসবে, সেলস আসবে, এটা তোমার কাস্টমার, তুমি এইভাবে নিজেকে তৈরি করো। তো এটা একটা রিভার্স প্ল্যানিং, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে অনেক বেশি বড় করে ধরা হয়। বাট মুদ্রা কথা যদি আপনি ধরেন, ড্রিম, প্ল্যান, এক্সিকিউশন, এই সহজ 3টে স্টেপস ফলো করলে যে কোনো টার্গেট অ্যাচিভ করা সম্ভব। বাহ। আরেকটা জিনিস যেটা জানতে চাই যে সেলসে যারা কাজ করেন তারা অনেক সময় বলেন যে আমি তো অনেকদিন ধরে এখানে আছি, আমার প্রমোশন হচ্ছে না, হ্যাঁ আমার একই জায়গায় পড়ে আছি, একই রকম বেতনে খুব একটা বেশি বাড়ছে না। সো এই সেলসে দ্রুত প্রমোশন পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে? দ্রুত প্রমোশন পাওয়ার জন্য প্রথমত হচ্ছে যে তার পারফরমেন্স ভালো করতে হবে। এটা সেলস এর ক্ষেত্রে তো সেলস অফকোর্স, কাস্টমারের সাথে তার রিলেশনশিপটা কেমন, রিলেশনশিপটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে দাঁড় করায়। দেন হচ্ছে তার প্রোডাক্ট নলেজ, দেন তার মার্কেট নলেজ, দেন তার ইন্টারনাল কাস্টমারের সঙ্গে তার রিলেশনশিপ। ইন্টারনাল কাস্টমার মিনস তার বস, তার বসের বস, তার বসের বস, হেড অফিসের মানুষজন, তারা তার সম্পর্কে একটা আসলে ভালো ধারণা রাখে কিনা, এটা খুবই দরকার। অ্যাপার্ট ফ্রম দিস, সে যদি প্রমোশন পেতে চায়, ইন দ্য মিন টাইম তাকে লিডারশিপ ট্রেনিং গুলো নিজে নিজে ইউটিউব থেকে হোক, কোথাও জয়েন করে হোক, তাকে শিখতে হবে, বা বই পড়ে হোক। কারণ লিডারশিপ গুণগুলো যখন তার মধ্যে তৈরি হবে, অনেক ফোরামে দেখা যাবে সে এমন কিছু কথা বলবে যেটার কারণে সে যে লিডার কন্ট্রিবিউট করতে পারে এরকম কিছু সিগন্যাল টপ ম্যানেজমেন্ট পেয়ে যায়। তো সেই জায়গাগুলো থেকে সে অনেক এগিয়ে থাকতে পারবে। আরেকটা ব্যাপার হলো যে কমিউনিকেশন স্কিলসটা খুব ভালো করা জরুরি, যেখানে তার প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, দেন টিমের সামনে কথা বলা, অনেকগুলো বিষয় চলে আসে কমিউনিকেশনের মধ্যে। সো আমি যদি এক কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট তার পারফরমেন্স সেলসে, সেকেন্ড হচ্ছে তার মার্কেট এবং কাস্টমার সম্পর্কে ভালো জানা, থার্ড হচ্ছে তার লিডারশিপ দক্ষতা, ফোর্থ হচ্ছে তার কমিউনিকেশন, এবং সর্বোপরি ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা ভাইয়া আপনিও খুব ভালো পড়ান। সো ইমোশনাল ইন্টেলিজেন্স, এই সম্পর্কে খুব ভালো জানতে হবে এবং তাকে এটা মানতে হবে। একজন দুর্দান্ত ইমোশনালি ইন্টেলিজেন্ট মানুষ অনেক ভালো সেলস পারসন হয় সাধারণত। আচ্ছা, যারা খুব ভালো সেলস পারসন হয় তারা কি পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে তারা কি ভালো হয়, নাকি ফ্যামিলি লাইফে দেখা যায় যে তারা খুব একটা ভালো পার্সন হিসেবে থাকে না? যারা বেস্ট পারফর্মার, আপনি শুনলে অবাক হবেন, এরা ফ্যামিলি এবং অফিস দুইটাকে ইন্ডিভিজুয়ালি ট্রিট করে এবং দুইটা জায়গায় তারা ব্যালেন্স করে চলে। আর যে লোকগুলোর পারফরমেন্স ভালো না, এরা ফ্যামিলি লাইফে হ্যাপি না, অফিসিয়ালি হ্যাপি না। বড় কারণটা যেটা দেখা যায় যে আসলে সে কোনোটাকে ম্যানেজ করতে পারে না। কেন? পজিটিভলি নেয় না। তাই এই প্রফেশনে সে আসছে, এসে বলে যে কি জানি পাপ করছি, পাপের কারণে আমি সেলসে ঢুকছি, নাহলে আমি পাপ না করলে সেলসে আসতাম না। এটা একটা কমন কথা হয়ে দাঁড়ায়। সো এই যে এটা আসছে যে সেলস যে একটা অন্যরকম প্রফেশন, সেলস তাদের জন্য যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, সেলস তাদের জন্য যে ফ্রিডম পছন্দ করে, সেলস তাদের জন্য যে 9টা 5টা ডিউটি না, তার কাছে অন্যরকম মুভ করা, সেলস তার জন্য যে কিনা হচ্ছে যে কোনো মানুষের সঙ্গে মিশবে, নেটওয়ার্কিং করবে, যে কোনো জায়গায় যাবে, সেলস তার জন্যই যে কিনা দ্রুততম প্রমোশন চাইবে, সেলস তার জন্যই যিনি কিনা প্রতি 3 মাস পর পর আলাদা করে ইনসেন্টিভ পাবে, কোম্পানির টাকায় বিদেশে ঘুরে আসবে, অন্যরকম একটা অবস্থা। এই মানুষগুলোর জন্য হচ্ছে সেলস। কিন্তু এগুলোকে যে পজিটিভলি নিতে পারে না, সে খুবই নিঃশ্বাসের ফেলে টেলে বলে কি পাপ করছিলাম সেজন্যই সেলসে আসছি, নাইলে সেলসে আসতাম না। এরা ওই কোম্পানির জন্য বোঝা, ওনাদের সঙ্গে যে সকল মানুষগুলো মিশে তাদেরকে তারা একটু নেগেটিভিটি স্প্রেড করে। আমি এই লোকগুলাকে বলি
21 শতকের প্রতিবন্ধী, নেগেটিভ মানসিকতার এই সকল মানুষ সত্যিকার অর্থেই এই আধুনিক যুগে এসেও যদি থাকে, সে 21 শতকের প্রতিবন্ধী ছাড়া কিছুই না। সো এই প্রতিবন্ধীর জায়গা থেকে কিভাবে তার উত্তরণ হতে পারে, কি করলে সেই জায়গাটাতে থেকে বেরিয়ে আসতে পারে? থ্যাংক ইউ ভাইয়া। এটা একটা মেডিকেল টার্ম আছে, যেটা আমরা আমাদের ব্রেনে সৃষ্টিকর্তা একটা ফিল্টার মেশিন দিয়েছে, এটার নাম হচ্ছে র্যাশ। এটাকে আমরা বলি রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। সো আমি মানুষটা এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটাকে মানে ইনস্টল করে বা এটাকে কাজে লাগিয়ে পজিটিভ হতে পারি, আমি চাইলে নেগেটিভ হতে পারি। ধরেন আমি যদি আপনার প্রশ্ন করি, ভাই আপনার আপেলের কোন কালারটা পছন্দ, কোন কালার আপেল আপনার পছন্দ বলেন তো? আমার গ্রিন অ্যাপেল খুব গ্রিন অ্যাপেল পছন্দ, আমার কিন্তু রেড পছন্দ। তো তার মানে কি গ্রিন খারাপ? না। তার মানে কি রেড খারাপ? না, দুটোই ভালো। এখন আপনি গ্রিন পছন্দ করেছেন কেন? আপনার কোন এক সময় খেয়ে ভালো লাগছে সেজন্য, রাইট? আপনার সামনে যদি দুনিয়ার আপেল রেখে দেওয়া হয়, যত কালারই হোক না কেন, আপনি কিন্তু গ্রিনটাকে ফার্স্ট চুজ করবেন, ইয়েস অর নো? অফকোর্স, রাইট? তার মানে আপনি আপনার ব্রেনের র্যাশকে সিগন্যাল দিয়ে রেখেছেন, আপেল চুজ করার ক্ষেত্রে তুমি গ্রিনটা চুজ করবা। তার মানে আমার ব্রেনকে আমি যা সিগন্যাল দিয়ে রেখেছি, ব্রেনের বাইরে কিছু নেয় না। যদি আপনি ভালো হতে চান, এই জায়গা থেকে বেরোতে চান, তাহলে ওই র্যাশকে আপনার সিগন্যাল দিতে হবে, ওই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটাকে সিগন্যাল দিতে হবে যে আমি আজকে থেকে পজিটিভ দেখবো, পজিটিভ খাবো, পজিটিভ মিশবো, পজিটিভ কথা বলবো, পজিটিভ ভিজুয়ালাইজ করব। তার মানে প্রতিটা জায়গায় আপনি পজিটিভ মানুষের সান্নিধ্যে থাকবেন, পজিটিভ ভাববেন, পজিটিভ কথা বলবেন, পজিটিভ মুভি দেখবেন, তবেই কেবল আস্তে 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 আপনার মধ্যে ইনবিল্ড হবে, এবং সময় লাগবে একটু। আচ্ছা, যিনি সেলস লিডার বা সেলস ম্যানেজার, তাকে হয়তো ডিল করতে হয় 10 জন নিয়ে, 20 জন নিয়ে, 100 জন নিয়ে। তার জন্য এটা খুব চ্যালেঞ্জিং একটা জব। সো একজন ভালো সেলস লিডার বা সেলস ম্যানেজার হতে হলে তার কি কি কোয়ালিটিস থাকা উচিত? দারুণ প্রশ্ন ভাইয়া। বাংলাদেশের অ্যাসপেক্টে আমরা যারা যখন সেলসে কাজ করি, একটু পারফরমেন্স ভালো করলেই মোটামুটি একটা থাকলে তাকে উপরে উঠে দেয়। এখন উঠে দেওয়ার পরে কোম্পানিগুলো এতটাই মানে এই জায়গাটায় কৃপণ, এদেরকে ট্রেনিং মেনিং দেয় না আর কি। খুব অল্প কিছু কোম্পানি এখানে তাদেরকে ফার্স্ট লাইন ম্যানেজারকে ট্রেনিং দেয়। সো এইখানে তাদের অনেকগুলো জায়গায় দুর্বলতা আছে। আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে দেখি, প্রথম দুর্বলতা হচ্ছে তার লিডারশিপ দক্ষতাটাই নাই। সে একজন ভালো সেলস পারসন বাট নট ভালো সেলস লিডার। দুই জিনিস, রাইট? এবং যখনই আমরা একজন ভালো সেলস পারফর্মারকে প্রমোশন দিয়ে সেলস ম্যানেজার করে দিলাম, তখন দুটো জিনিস হলো, এক, যদি তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি না থাকে, আমি একটা টিমকে শেষ করে দিলাম, প্লাস একজন ভালো পারফর্মারকেও শেষ করে দিলাম। আলটিমেটলি কোম্পানির জন্য ক্ষতি হয়। অসংখ্য লোক আছে এরকম, প্রমোশন পাওয়ার কিছুদিন পরে সে চাকরি ছেড়ে দিয়েছে, অথবা তাকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। সো এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তার ট্রেনিং দরকার, স্পেশালি ফার্স্ট লিডারশিপ ট্রেনিং এ তার প্রথম দরকার। নেক্সট, তার ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনিং মাস্ট। বিং এ লিডার, আমি যদি আসলে ইমোশনালি ইন্টেলিজেন্ট না হই, আমার টিম মেম্বারদের এত এত প্রবলেম আমি শুনবো, দেখবো, এগুলো আসলে আমি নিতে পারবো না একটা পর্যায়ে। দেন কমিউনিকেশনের জায়গাটা, দেন প্রবলেম সলভিং স্কিলস, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, তার পাবলিক স্পিকিং স্কিলস, তার প্রেজেন্টেশন স্কিলস, কারণ অনেক সময় তাকে রোল মডেল হিসেবে অনেক জায়গায় প্রেজেন্টেশন দিতে হবে। তো এই জায়গাগুলোতে তার খুব খুব লাগবে এই দক্ষতাগুলো, বিশেষ করে লিডারশিপ স্কিলস মাস্ট। একজন কেউ আছে যে খুব ভালো পারফর্মার, ফ্যান্টাস্টিক সেল করে, নাম্বার 1 সেলস পারসন, এখন অর্গানাইজেশন ঠিক করলো তাকে প্রমোশন দিয়ে সেলস ম্যানেজার করবে, লাইক এখন এই লোকের তো এই কোয়ালিটিস গুলো নাই যেগুলো বললেন, তাহলে ওনার মধ্যে কোয়ালিটিস গুলো কি করে আনা যায়, কিভাবে সম্ভব? এখানে কোম্পানি দায়িত্ব নিতে হবে ফার্স্ট। যদি কোম্পানি তার প্রতি দায়িত্ব না নেয়, এখন যারা আমরা সেলসে কাজ করি অনেকেই আছে আমরা সেলফ মোটিভেটেড। যদি আপনি আমার কথাই বলি, আমি যখন এরিয়া ম্যানেজার হয়েছি তখন কোম্পানিতে আসলে আমাদেরকে একটা লেভেল প্রমোশন দিয়ে ট্রেনিং দিয়েছিল, কিন্তু এর বাইরেও আমি প্রচুর বই পড়তাম। তখন প্রচুর বড় বড় যারা রিজিওনাল হেড ছিলেন অন্য কোম্পানির, তাদের সঙ্গে বসে আমি চা খাইতাম, তাদের সঙ্গে আলাপ করতাম যে এরকম একটা প্রবলেম পড়ছে, এটা কিভাবে সলভ করা যায়। সো এই যে একটা জানার একটা আগ্রহ, সেই জিনিসটা তার মধ্যে প্রবল আকারে থাকতে হবে। ভাই আপনি যেটা বলছিলেন যে একজন সেলসের মানুষ যখন প্রমোশন পেয়ে লিডার হয়ে গেল, তখন তার আসলে কিভাবে তার মধ্যে কোয়ালিটিটা ডেভেলপ করতে হবে। আমি যদি আমার কথাই বলি, আমাদেরকে যখন প্রমোশন দিয়েছে তখন হয়তো অল্প কিছু সংখ্যক আমরা ট্রেনিং পেয়েছিলাম, বাট এখন তাও পায় না। তো এখানে আমরা যে কাজটা করেছি যে আমি প্রতিনিয়ত আমার যে বস
বা তার বস রিজনাল হেডস যিনি ছিলেন, সো এই রিজনাল হেডসদের কাছ থেকেও প্রচুর জানার চেষ্টা করতাম। কোনো একটা প্রবলেমে পড়লে ওনাদের কাছ থেকে এটা কিভাবে সলভ করা যায়, ওনারা কিভাবে করেন, এগুলো ওনাদের কাছে প্রতিনিয়ত জানতাম। শুধু আমার কোম্পানিই না, আমি যেই মার্কেটে কাজ করতাম এই মার্কেটে অন্য কোম্পানির ডাইনামিক বস কে ছিলেন, তার কাছ থেকে আমরা অনেক সময় টিপস নিয়েছি। অ্যাপার্ট ফ্রম দিস আমি অনেক ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছি, বই পড়েছি। সো এইরকমভাবেই আসলে নিজেকে তৈরি করতে হবে, কারণ কোম্পানিগুলো সবসময় আসলে ট্রেনিং করায় না। সেক্ষেত্রে সবচেয়ে বড় যেই জায়গাটা, ইভেন আপনি এটাও তো জানেন ভাইয়া যে একটা লার্নিং প্রিন্সিপাল আছে, ওয়ার্ক প্লেস লার্নিং প্রিন্সিপাল, যেখানে বলছে 70-20-10 মেথড। মানুষ 70% শিখে ধাক্কা খেয়ে খেয়ে বা নিজে নিজে, 20% শিখে কলিগদের কাছ থেকে, আর 10% শিখে ফর্মাল ট্রেনিং থেকে। তার মানে আমি যখন প্রমোশন পেয়ে গেলাম, আমি নিজে নিজে শিখতে পারছি কিন্তু 70 এবং 20, মোট 90% শেখার দায়িত্ব আমার নিজেরই, আর 10% হচ্ছে কোম্পানির। তো সেক্ষেত্রে আমি যখনই যে বাধাটা পাবো, এটার জন্য যোগ্য ব্যক্তি যে তার কাছ থেকে সলিউশনগুলো জানতে চাইলেই অটোমেটিক্যালি কিন্তু আমি শিখতে পারি। এইভাবেই আসলে শেখা যায়। রাইট। আচ্ছা, সেলসে ভালো করতে হলে কি কি করতে হবে আমরা জানলাম। অনেক সময় আমরা সেলসে কাজ করতে গিয়ে একটা প্রবলেমে পড়ি, সেটা হচ্ছে যে কাস্টমার কমপ্লেইন করে যে ভাই আপনার এই প্রোডাক্টটা ভালো না, বা এটার সার্ভিসটা নিয়ে আমার এই সমস্যা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। আমি যখন যাচ্ছি তখন উনি অনেক কমপ্লেইন করছে, অনেক রাগ করছে আমার উপরে, অনেক কিছু বলছে। ওই এম্বারেসিং মুভমেন্টটা, ওই মুভমেন্টটা আমি কিভাবে ডিল করতে পারি? থ্যাংক ইউ। এখানে অনেকগুলো মেথড আছে, বাট আমি 2টা মেথড শেয়ার করি সাধারণত। প্রথমটা হচ্ছে বলা হয় থ্রি বুলেট প্রুফ ওয়ে। কিরকম? যে কোনো অবজেকশন হ্যান্ডলিং এর ক্ষেত্রে 3টা বিষয় ফলো করলে মানুষ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। নাম্বার 1, লিসেন অ্যান্ড পজ। যখনই কেউ কথা বলবে, কমপ্লেইন দিবে, আপনার প্রথম কাজ হচ্ছে খুব মনোযোগ সহকারে তার পুরো কথাটাকে শোনা, এবং শোনার পর আপনি নিজে একটু পজ দেন। মানে হলো আপনি যে কথাটা শুনলেন, এই কথাটাকে যে আপনি অ্যাবজর্ভ করলেন, এটা তাকে বোঝান। সেকেন্ড, এটাকে অ্যাকনলেজ করা যে ইয়াস, ওনার জায়গায় থাকলে আপনিও যে আসলে ব্যথিত হতেন এমপ্যাথেটিক জায়গাটা থেকে, অথবা উনি যে সঠিক জিনিসটা তুলে ধরেছেন, এই জায়গাটা নিয়ে ওনাকে আপনি অ্যাকনলেজ করেন। থার্ড, বলা হয় আপনি কোনো এবার সলিউশন দিবেন, কিন্তু কোনো একটা স্টোরির সাথে কানেক্ট করে সলিউশনটা দিতে পারলে ভালো হয়। যেমন একজন নিয়ে আসলো, এই ভাই আপনার এই প্রোডাক্টটা তো আসলে খুব একটা ভালো কাজ করে না, আমি নিয়ে গেছিলাম কিন্তু আমার বাসাতে কমপ্লেইন আসছে, রাইট? সো এই কমপ্লেইনটা যখন উনি শুনলেন, উনি ফার্স্ট লিসেন করলেন, দেন পজ দিলেন, দেন উনি অ্যাকনলেজ করলেন। এবার স্যার থ্যাংক ইউ, আপনি যে তুলে ধরেছেন, এরকম একটা কমপ্লেইন আমাদের আগের একটা কাস্টমার এনেছিল। উনি যখন আনলেন, আমরা এটা ভিতরে গিয়ে দেখলাম যে আসলে কোথায় চ্যালেঞ্জটা হয়েছে। এই প্রোডাক্টটা আসলে যেভাবে ইউজ করার কথা ছিল, আমাদের ম্যানুয়ালে যেভাবে দেওয়া ছিল, ওই ভদ্রলোক আসলে ওই রকমভাবে ইউজ না করার কারণে এটা যতটুকু রেজাল্ট আসার কথা ততটুকু রেজাল্টটা আসে নাই। সো এই জন্য উনি পরের বার যখন আবার আমরা তাদেরকে ম্যানুয়ালটা ভালো করে দেখিয়ে দিলাম, তখন কিন্তু উনি আবার এটা ভালো একটা রেজাল্ট পেয়েছেন। সো আপনার এখানে কি এরকমটা কিছু হয়েছে কিনা আমরা সেটা দেখছি। আপনি নিশ্চিত থাকেন, আপনি সঠিক জায়গায় এসেছেন, আমরা এটা আপনাকে সলভ করে দিয়েই ছাড়বো। যেহেতু আপনি আমাদের কাছ থেকে নিয়েছেন, আমরা রেসপন্সিবল আপনাকে দায়িত্বটা সঠিক বা সমাধান করে দেওয়ার। সো এইভাবে 3টা ওয়েতে ম্যানেজ করা যায়, এটা হলো একটা। আরেকটাকে বলি আমরা লাস্ট মেথড, LAST। L ফর লিসেন, A ফর অ্যাপোলজি চাওয়া, S ফর সলিউশন দেওয়া, T ফর থ্যাংক ইউ দেওয়া। লাইক প্রথমে আপনি শুনবেন, এরপরে তার কাছে একটু দুঃখ প্রকাশ করবেন যে আমিও সরি, আসলে এরকমটা হয়ে গেল আপনার ক্ষেত্রে, সাধারণত তো হয় না। দেন তাকে একটা সলিউশন অফার করা, কারণ যেহেতু উনি একটা প্রবলেম নিয়ে এসেছে, আপনি একটা সলিউশন করবেন। যদি একান্ত আপনার কাছে কোনো সলিউশনস না থাকে, আপনার যে ব্যারিয়ারগুলো আছে তার কাছে তুলে ধরা, যে আমিও যেহেতু আসলে কাজ করি, এটা একটা লিমিটেশনসের মধ্যে, বা আপনার যে পলিসিগুলো সুন্দর করে তুলে ধরা। দেন তাকে আবার থ্যাংক ইউ জানানো যে সে কষ্ট করে এসেছে, অথবা কষ্ট করে যে ফোন করেছে, অথবা সে যে বিষয়টা তুলে ধরেছে, এটা আপনারই হেল্পফুল। পরবর্তীতে আপনি সচেতন থাকবেন এটা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে। যদি এইরকম করে এই মেথডটা ফলো করে, একটা হচ্ছে লাস্ট মেথড, আরেকটা হচ্ছে 3 বুলেট প্রুফ পয়েন্টস বলি আমরা। সো এই 2টা মেথডে খুব ভালোভাবে অবজেকশন হ্যান্ডলিং করা যায়। বাহ, খুব চমৎকার। মানে তার মানে আমার একজন কাস্টমার যদি প্রবলেমটা নিয়ে আসবেন, প্রথমে তারটা শুনতে হবে, এবং যেটাকে বলে হচ্ছে পজিটিভ লিসেনিং, আমরা যেটাকে বলি, রাইট, যে সত্যি সত্যি ওনার প্রবলেমটা শোনা
সেটা হৃদয়ঙ্গম করা, এবং আমি যে হৃদয়ঙ্গম করেছি বুঝতে পেরেছি সেটা সিগন্যালটা তাকে ক্লিয়ারলি দেয়া, সহমর্মিতা প্রকাশ করা যে আমার বেলায় হলে আমি কি করতাম, অ্যান্ড দেন এটা একটা সলিউশন দেয়া এবং স্টোরির সাথে যদি কানেক্ট করে বলতে পারি তাহলে হয়তো জিনিসটাকে খুব সহজে আমরা সমস্যাটার সমাধান করতে পারি। রাইট, গুড আইডিয়া। আরেকটি জিনিস যেটা জানতে চাইবো যে সেলস এর ক্ষেত্রে আমরা দেখা যায় যে বলি ফলো আপ করো। থ্যাংক ইউ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে সেলস প্রথম কলেই আসলে ক্লোজ হয় না, সো সেক্ষেত্রে ফলো আপ মাস্ট। তো গবেষণায় দেখা যায় যদি 60 থেকে 8টা ফলো আপ যারা করে তাদের সেলস ক্লোজ হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 90%। তো এখন এই 8টা বা 60টা পর্যন্ত যে ফলো আপে যাওয়া, এই সংখ্যাটা 10%ও নাই, অনলি 5%। মোস্ট অফ দ্য মানুষ বড় জোর 4টা ফলো আপ পর্যন্ত যায়। 5টা ফলো আপ না যাওয়ার আগে 80% মানুষ ঝরে যায়। 5 থেকে 60টার ঘরে যায় আরো 10%। তার মানে দেখা যায় অনলি 5% লোক 8টা পর্যন্ত ফলো আপে যায়। সো গবেষণা যেটা সাজেস্ট করে যে আপনি কোনো একটা সেলস ক্লোজ করার আগে, মানে আপনি কিন্তু হাল ছেড়ে দিবেন, তার আগে মিনিমাম যেন 8টা ফলো আপ হয়। এখন ফলো আপ দেওয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, অনেকেই ফোন করে বলে ভাই আমি তো আপনার এটা একটু খোঁজখবর নেওয়ার জন্য ফোন দিছি, আমাদেরকে অর্ডারটা দিবেন কিনা বা এটা আমরা পাচ্ছি কিনা। বলা হয় আপনি যখন ফলো আপ তাকে করবেন সেখানে আপনি ফোন করে খোঁজখবর নিচ্ছেন এটা না বলে, বরং আপনি তাকে কোথাও হেল্প করতে পারেন কিনা কোনো সার্ভিস দিয়ে, অথবা উনি যে কোনো জায়গায় যদি আমাদের এন্ড থেকে কোনো সাপোর্ট প্রয়োজন পড়ে, অর্ডার দেওয়ার দরকার নাই, আমাকে কিছু করার দরকার নেই, কিন্তু আপনি যে কোনো সময় যদি আমাদের কাছে কোনো সাপোর্ট চান আপনি পাবেন। আমি যেমন একটা কথা কমনলি বলি ভাই, আমি যেমন অনেক ক্লায়েন্টের সঙ্গে যখন ফলো আপ করি সুন্দর করে বলি যে ভাইয়া অনেকদিন আপনার সাথে কথা হচ্ছিল না, আমার কাছে মনে হচ্ছিল আপনার এই যে আধুনিক অনেক চেঞ্জ আসছে, হার্ভার্ডের বেশ কিছু আর্টিকেল আমি পেয়েছি, বেশ কিছু কেস স্টাডিজ পেয়েছি, যদি এরকম কোনো জায়গায় আপনার সাপোর্ট প্রয়োজন পড়ে আপনি আমাকে নির্দ্বিধায় জানাবেন। বিকজ আমি যেহেতু হার্ভার্ডের টোটাল কন্টেন্টকে অ্যাক্সেস করতে পারি, আপনি এই ধরনের কোনো কেস স্টাডিজ অর আর্টিকেলস জাস্ট আমাকে বললে এমনিতে আমরা দিয়ে দিব। তখন উনি আমাকে বলে ইফতি ভাই আপনার ওই বিষয়টা নিয়ে তো আসলে আমরা কাজ করছি, হয়তো বা এই মাসে না হলেও আগামী মাসে হবে। উনি তখন বলেন, আমি কিন্তু ওনাকে একবারের জন্য বলি না যে আমাদের কাজটার কি খবর, বাট উনি তখন এটা বলে দেয়। সো বলা হয় যে আপনি একজন ভালো সেলস পার্সন হলে এইরকম তাকে রিমাইন্ডিং দেওয়ার মতো করে না বলে একটু ভিন্ন প্রক্রিয়ায় যাবেন, তখন উনি আপনাকে আসলে বলবে, মানে সামথিং ওনার বেনিফিটে লাগে, ওনার কাজে লাগে এমন কোন একটা সাপোর্ট দিতে পারলে রাইট রাইট সেটার ফিডব্যাকটা ভালো পাওয়া যায়। এবং 8বার যেতে হবে অ্যাটলিস্ট ফলো আপে। আচ্ছা, এই যে ফলো আপ করার ব্যাপারে কি কোনো মেথড আছে বা কোনো কোথাও কি লিখিত থাকা উচিত, আমার প্ল্যান করা উচিত যে আমার এই কাস্টমার, ওনাকে এই ডেটে করেছি, এটা ফলো আপ করেছি, এই ফিডব্যাক, আমার কি এই ধরনের কোনো কি ডেটাবেস মেনটেন করা উচিত? মাস্ট ভাইয়া। যেমন আমরা এটার একটা মেথড ফলো করি, আমাদের একটা টিম আছে যারা কিনা ফলো আপ নিয়ে কাজ করে। সো ওনারা যেটা করেন, একটা স্প্রেডশিট মেনটেন করি আমরা গুগলে, যেখানে একজন কাস্টমার এক্সাম্পল ফেরদৌস বাপ্পি। সো ওনাকে ফার্স্ট আমরা কল করেছি আজকে 9 তারিখ। 9 তারিখ উনি কি কমেন্টস করেছেন ওইটা ওখানে ছোট্ট একটা নোটস থাকে, ফলোড বাই পরবর্তী কলটা কবে আমরা করব ওইখানেই আবার পরের ডেটটা দেওয়া থাকে। সো ওই ডেটে যেই কল করুক আমাদের টিমে সে কিন্তু একটা ডিটেলস জানে, জেনে হয়তো বা তাকে কল করে। সো কল করলে পরের ডেটে আবার কবে। সো এরকম করে আমাদের অ্যাটলিস্ট 8টা অপশন দেওয়া আছে বা 8টা ফলো আপ ডেট থাকে। যতক্ষণ না পর্যন্ত আমি 8টা ক্রস করছি এই কাস্টমারের সঙ্গে কিন্তু আমার ফলো আপ চলতে থাকে। সো এমনও হয়েছে যে আমরা একটা কাস্টমারের সঙ্গে 8টা ফলো আপ করতে 2 বছর লেগেছে, বাট 2 বছর পরে যখন আমরা কাজটা পেয়েছি টানা 3 বছর ধরে ওনাদের সঙ্গে কন্টিনিউয়াস কাজ করছি। সো এই বিষয়গুলো অফকোর্স করতে হয়। আচ্ছা, কর্পোরেট সেলস এর ক্ষেত্রে আমরা কি করে আমাদের রিলেশনশিপটা বজায় রাখতে পারি? কর্পোরেট সেলস এর যিনি ক্রেতা বা কর্পোরেট সেলস সবসময় একটা পশ একজন কোনো ডিরেক্টর থাকেন বা সেলস হেড থাকেন, তার সাথে আমি একজন সেলস পার্সন হিসেবে বা সেলস ম্যানেজার হিসেবে কিভাবে আমার ডিল করা উচিত? ভাই থ্যাংক ইউ। আপনি যেহেতু আসলে কর্পোরেট সেলসে ছিলেন, আপনি বিষয়টা অনেক ভালো জানেন। তারপরেও যেহেতু আপনি আমাকে প্রশ্ন করলেন বলছি, ইনফ্যাক্ট কর্পোরেট সেলস এই জায়গাটাতে নর্মালের তুলনায় আপনাকে রিলেশনশিপে ফোকাস করতে হয় সবচেয়ে বেশি। এখন রিলেশনশিপ বাড়ানোর জন্য আপনাকে
একজন মানুষের পার্সোনালিটি বুঝে তার সঙ্গে কথা বলাটা সবচাইতে বেশি জরুরি। সেকেন্ড, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বুঝে কোন ট্রিগার পয়েন্টসগুলো তাকে আসলে কানেক্ট করবে সেগুলো নিয়ে কাজ করা সবচেয়ে বেশি জরুরি। সো এখানে একটা মেথড আমরা আমাদের ট্রেনিংগুলোতে পড়িয়ে থাকি, তা হচ্ছে ডিস্ক মেথড। ডিস্ক পার্সোনালিটিটা যদি আপনি একবার বুঝতে পারেন, সেটা আপনার সেলস, কমিউনিকেশন, লিডারশিপ সব জায়গায় খুব ভালো কাজ করবে। সো হোয়াট ইজ ডিস্ক? ডি ফর ডোমিন্যান্ট, আই ফর ইনফ্লুয়েন্স, এস ফর স্টেডিনেস, এবং সি ফর কশাস, কেউ বলে, কেউ কমপ্লায়েন্স বলে, হোয়াট এভার। তার মানে মানুষ মূলত 4 ক্যাটাগরির হয়। যে মানুষটা যেই ক্যাটাগরির, আপনি যদি ওনার সঙ্গে গিয়ে সেই ক্যাটাগরি হয়ে কথা বলতে পারেন, তখন তার সঙ্গে আপনার রিলেশনশিপটা অনেক বেশি হয়। অ্যাপার্ট ফ্রম দিস সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে দেখা যায় অসংখ্য ট্রিগার পয়েন্ট আছে মানুষের। এখন আপনার প্রোডাক্টের সাথে এবং ওই মানুষটার সাথে কোন সাইকোলজিক্যাল ট্রিগার্স পয়েন্টসগুলো কানেক্টেড হয় সেগুলো তুলে কথা বলা। থার্ড ওয়ান হচ্ছে তার বিভিন্ন অকেশনস অথবা অন্য কোনো বিষয়ে তাকে ইন্ডিভিজুয়ালি টাইম দেওয়া, সাপোর্ট দেওয়া, কোনো কোনো জায়গায় তাকে আলাদা করে হেল্প করা। ইভেন আমরা যখন একটু ব্যাক স্টেজে কথা বলছিলাম, আপনি তখন একটা বিষয় বলছিলেন খুব দরকার, সেটা হচ্ছে অ্যাজ এ অ্যাডভাইজার হয়ে যাওয়া। মানে সেলস পার্সন থেকেও সেলস অ্যাডভাইজার হওয়া খুব জরুরি। যেমনটা করে থাকে আমরা দেখি যে স্টক হাউসগুলোতে বা ব্রোকারেজ হাউসগুলোতে, যে তাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে, যে আমি কোথায় ইনভেস্ট করব, কোনটা থেকে কোনটা কিনবো, কোনটা কিনবো না, এরকমভাবে তারা আমাদেরকে অ্যাডভাইস করে এবং সেখানে তারা আমাকে লাভ ক্ষতি টোটাল বিষয়গুলোকে বোঝায়। তেমনি কর্পোরেট সেলসের ক্ষেত্রে একজন নর্মাল সেলস পার্সন না হয় যদি সেলস অ্যাডভাইজার রোলটা প্লে করে তাকে ওই রকম সার্ভিসগুলো দেয়, তখন আলটিমেটলি সে খুব ভালো করতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। এটা একটা খুবই ভালো জিনিস যে আপনি যত উপরের লেভেলের সেলস পার্সন হবেন, সেলস ম্যানেজার হবেন, আপনার অনেক বেশি কাজ হবে হচ্ছে রিলেশনশিপ ডেভেলপমেন্ট। এবং এই যে আপনি ডিস্কের কথা বলছেন, DISC, এই যে রিলেশনশিপ বোঝা, তার মেন্টালিটি বোঝা, তার আগ্রহের জায়গা কোনগুলি, তার ইন্টারেস্ট কোনগুলো, সেটা নিয়ে কথা বলা, তাহলে খুব ইজিলি কানেক্ট করা সম্ভব। আর ওয়ান্স ইউ আর কানেক্টেড, বিজনেস আপনি আসিবে। যদি থাকে নসিবে, আপনি আসিবে। তো নসিবটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার রাস্তা হচ্ছে এগুলোই। সেলসের ক্ষেত্রে আমি খুব কমনলি একটা জায়গায় খুব বেশি চ্যালেঞ্জ দেখি। আমার এই টোটাল 22 বছর এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি, আমরা না বেশিরভাগ মানুষ প্রথমে গিয়েই আমার একটা প্রোডাক্ট বিক্রি করার কথা বলি। ধরে নেন আমার গায়ে এরকম একটা ব্লেজার আছে, সো কেউ একজন ব্লেজার বিক্রি করতে আসলে বলে যে স্যার আমার কাছে একটা ব্লেজার আছে, ব্লেজারটা খুব ভালো, এটা কাশ্মীরি, এটা অমুক জায়গার, এটা তমুক জায়গার, এই ব্যাপার। আসলে ব্লেজারটা আমার প্রয়োজন কিনা, প্রয়োজন থাকলে আমার কোন অ্যাসপেক্টের প্রয়োজন, এটা কি আমার ডিজাইনের দিক থেকে প্রয়োজন, নাকি এটা হাই বা পশ এরকম কিছু কারণে প্রয়োজন, কোন কারণটাতে প্রয়োজন আমার, সেই প্রয়োজনটা না বুঝে ওনার কাছে প্রোডাক্টটা শুনে আমাকে বলা শুরু করে দিচ্ছেন। কমনলি আমি এটা খুব মিসিং পাই আমাদের সেলস পার্সনদের মধ্যে। সো এখানে খুব স্ট্রং একটা মেসেজ দরকার, সেটা আপনি কর্পোরেট সেলস বলেন, নর্মাল সেলস বলেন। ফার্স্ট অফ অল কাস্টমারের নিড আইডেন্টিফাই করা খুব জরুরি। নিড আইডেন্টিফাই করে যদি তার নিড না থাকে তাহলে নিড জেনারেট করতে হবে আপনাকে। সো ওই নিড জেনারেট করে যখন আপনি ওই প্রবলেমটাকে কানেক্ট করতে পারবেন আপনার প্রোডাক্ট দিয়ে, তখন বিক্রি সিম্পলি আপনার কাছে ডাল ভাত। রাইট। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যে ইদানিং যেটা হচ্ছে ফেসবুকের সম্প্রসারণ, সোশ্যাল মিডিয়ার সম্প্রসারণের কারণে যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি মানুষরা তারা নিজেরা এন্টারপ্রেনিউর হয়ে যাচ্ছে, বিক্রেতা হচ্ছেন। কেউ শাড়ি বিক্রি করছেন, 3 পিস বিক্রি করছেন, অর্নামেন্টস বিক্রি করছেন, ঘরের জিনিসপত্র বিক্রি করছেন, ছোটখাটো জিনিসপত্র দিয়ে তারা বিক্রি করছেন। এবং দেখা যাচ্ছে এক্ষেত্রে আমরা অনেক সফল এন্টারপ্রেনিউর পেয়েছি। রাইট। এই যে এখানে মূল জায়গাটাই হচ্ছে বিক্রি করা। রাইট। তাদের সেলস ডেভেলপমেন্টের জন্য আপনার পরামর্শ কি থাকবে? ভাই, আপনার জেনে ভালো লাগবে যে আমি এসএমই ফাউন্ডেশন, যেটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে, এসএমই ফাউন্ডেশনেতে আমি প্রচুর উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি। আমি যে রিসেন্টলি গত কয়েকদিন আগে আমি বরিশাল থেকে একটা বড় প্রজেক্ট কাজ করে আসলাম। ইভেন এই মাসে আমি আরেকটা উদ্যোক্তাদের ট্রেনিং করাবো। তো উদ্যোক্তাদের সাথে আমি কাজ করতে গিয়ে যে জায়গাটা সবচেয়ে বড় মিসিং পাই, সেটা হচ্ছে ওনারা আসলে প্ল্যানিং জায়গাটা থাকেন না। মূল কথা হচ্ছে আপনি সেলস যাই করবেন না কেন, যেটাই করতে চান, ফার্স্ট হচ্ছে যে আপনাকে একটা প্ল্যান সেট করতে হবে। আমি কোথায় যেতে চাই, ধরে নেন এখন আপনাকে যদি বলা হয় যে আপনি রেল স্টেশনে গেলে কি টিটি আপনাকে টিকিট দিবে? কখনোই না। প্রথমে আপনাকে বলতে হবে আপনি কোথায় যাবেন।
আচ্ছা কোথায় গেলে কি আপনি টিকিট দিবে? তাও না, আপনি তাকে বলতে হবে যে আমি ঢাকা যাব, রাতে যাব, এসিতে যাব নাকি নন এসিতে যাব, স্পেসিফাই করলে দেন আপনাকে যেতে দিচ্ছে বা আপনাকে টিকিট দিচ্ছে। সিম্পলি আপনি আপনার এই সেলসটাকে কোথায় নিতে চান, প্রথম 6 মাসে কোথায়, 1 বছরে কোথায়, কিভাবে নেবেন, ফার্স্ট অফ অল এই প্ল্যানিংটা খুব জরুরি, যেটা দিয়ে তাকে একটা আলাদা মাইলেজ দেয়। সেকেন্ড ওয়ান, সেলস বাড়ানোর জন্য হচ্ছে তাকে বিভিন্ন সেলস সংক্রান্ত ট্রেনিংগুলো অংশগ্রহণ করা, বই পড়া, যারা ভালো ভালো সেলস পার্সন আছে বা সফল ব্যক্তি আছে তাদের সাথে কথা বলা, যে তারা কিভাবে ভালো করেছে, তাদের সান্নিধ্যে যাওয়া, নেটওয়ার্কিং সেশনগুলোতে গিয়ে গণহারে সবার সাথে ছবি না তুলে পার্টিকুলারলি 1-2 জনের সঙ্গে একটু নেটওয়ার্কিং করা। সেলসের মানুষ না নেটওয়ার্কিং করতে খুব ঝামেলা করে ভাই। আমরা এখানে খুব কমনলি 4টে স্টেপস বলি আর কি নেটওয়ার্কিং করার জন্য, খুব দরকার। যে আপনি কোনো একটা সেশনে গেলেন, নেটওয়ার্কিং বলতে সবার সঙ্গে ছবি তোলা না, আসলে নেটওয়ার্কিং মিনস আপনি ওই পার্টিকুলার সেশন থেকে অ্যাটলিস্ট 3জন ব্যক্তি হোক, ওই 3জনের সঙ্গে আপনি পরেও যেন কমিউনিকেশনটা মেনটেন করতে পারেন। তো সেজন্য প্রথমেই আপনি একটা কার্ড দিয়ে ওনার সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে এক্সচেঞ্জ করেন, ফার্স্ট রিলেশনশিপ বিল্ডিং করেন। সেকেন্ড, ওনার লিঙ্কডিনের সঙ্গে আপনি একটু কানেক্টেড হয়ে যান। ফেসবুক চান না, কিন্তু আপনি লিঙ্কডিনের সঙ্গে কানেক্টেড হতে পারেন, লিঙ্কডিন চাইলে যে কেউ অ্যালাউ করে। থার্ড, এবার ওখান থেকে আসার পর আপনি তাকে একটা সফট মেসেজ দেন, যেটাকে আমরা কোল্ড মেসেজ বলি, যে আপনার সঙ্গে তো আমার কথা বলে খুবই ভালো লাগলো এবং আমি আপনার কাছে শিখেছি অনেক কিছু, ভবিষ্যতে শিখতে চাই, আপনি সুযোগ দিলে নেক্সট আরেকদিন বসতে চাই। এই জিনিসটা করে যখন আপনি তার সঙ্গে বসবেন, কথা বলবেন, এরকমভাবে আপনি যেই লার্নিংগুলো পাবেন সেটা অন্যভাবে পাবেন না। সো এই নেটওয়ার্কিং ইভেন্টগুলো থেকে তারা কিন্তু এইভাবে অনেক গেইন করতে পারে। মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তাকে আসলে শিখতে হবে। সেলস না শিখে তাকে খুব ভালো করা যাবে এরকম বলা মুশকিল। অনেকে সেলসের ক্ষেত্রে যেটা করে, এই এন্টারপ্রেনার যারা ডিজিটালি সেলস করছেন বা সোশ্যাল মিডিয়াতে সেল করছেন, তারা নিজেরা তাদের প্রোডাক্ট বিক্রির জন্য তারা নিজেরা গিয়ে কথা বলছেন, নিজেরা প্রোডাক্টটা প্রমোট করছেন। সো এই ক্ষেত্রে কি করলে পরে যে তিনি তার সেলসটাকে বাড়াতে পারেন, কি করে তার প্রোডাক্টটাকে প্রমোট করা উচিত, কিভাবে প্রোডাক্টটা নিয়ে কথা বলা উচিত? হোয়াট ডু ইউ থিংক? বুস্টিং করে, আমি বুস্টিং এর চরম বিরোধী। আমার লাস্ট এত এক্সপেরিয়েন্স, আমি 2010 সাল থেকে আসলে ফেসবুক মেনটেন করি, আজ অব্দি একটা সিঙ্গেল পোস্ট বুস্ট করি নাই, বাট অসংখ্য ভিডিও আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে। আপনি যদি আসলে টার্গেট করে সঠিক কন্টেন্ট দিতে পারেন তাহলে কিন্তু আপনার মার্কেট ভালো চলবে। অসংখ্য পেজ আমরা দেখি, ধরেন একজন মানুষ আছেন জামদানি বিক্রি করেন, আমি নামটা বলছি না, তো উনি কি করেন, জামদানিটা কোথা থেকে তৈরি হয়, জামদানিটা কিভাবে আসলে এটাকে ভালো করে রাখতে হয়, কোথাও ছিঁড়াফোটা হয়ে গেলে কিভাবে এটাকে ঠিক করতে হয়, ঝোল লাগলে কিভাবে এটাকে ভালো করতে হয়, এই সকল টিপস উনি কন্টিনিউয়াস দিতে থাকেন এবং ওনার ওই পেজের মধ্যে উনি জামদানি নিয়েই কথা বলে। কিন্তু বাংলাদেশে কমন যে চ্যালেঞ্জটা আমরা পাই, যারা উদ্যোক্তা হয়ে যায়, উনি শাড়ি বিক্রি করেন, উনি তেল বিক্রি করেন, উনি আচার বিক্রি করে, উনি চকলেট বিক্রি করে, উনি বিক্রি করেন এমন কোনো জায়গা নাই। তো জিজ্ঞেস করি কেন এটা করেন, বলে ভাই বোঝেনি তো, আমাকে তো আসলে সবই যেহেতু চলে সবগুলো মিলেই তো চলতে হয়। আসলে তা না ভাইয়া। একবার আমার একটা ঘটনা মনে পড়ে, আমি কবি নজরুল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম অ্যাজ এ স্পিকার। সো ওইখানে বিজনেস ফ্যাকাল্টিতে, এটা 2019 বা 20-এর ঘটনা আর কি, না 19 সালের ঘটনা। তো এখন আমি ওইখানে অডিয়েন্সকে বললাম যে আপনি লাইফে ভাই অলরাউন্ডার হন, কিন্তু স্পেশালিস্ট হন একটা জায়গায়, মাল্টি ট্যালেন্টেড হওয়ার দরকার নেই আপনার। তো বলার সঙ্গে সঙ্গে ওইটার যিনি বিজনেস ফ্যাকাল্টির ডিন আমাকে আমার দিকে তাকাচ্ছে, উনি বসা, অজিপ্তি ভাই আমরা তো পরে আর মাল্টি ট্যালেন্টেড হইতে হবে। আমি বললাম স্যার ঠিক আছে মাল্টি ট্যালেন্টেড, কিন্তু আসলে বুঝে হতে হবে যে কোন জায়গায় আমার মাল্টি ট্যালেন্ট দরকার। তো আমি তখন অডিয়েন্সকে প্রশ্ন করলাম যে আচ্ছা বলেন তো বাংলাদেশের একজন বেস্ট অলরাউন্ডারের নাম বলেন। সবাই বলে যে সাকিব আল হাসান, রাইট? তা আমি বললাম যে ইয়াস সাকিব আল হাসান ফুটবল খেলে, রাইট? বলে না না ফুটবল খেলে না। আচ্ছা সাকিব আল হাসান তাহলে হকি খেলে? বলে না। তাহলে কি খেলে? সাকিব আল হাসান ক্রিকেট খেলে, অনলি ক্রিকেট, ক্রিকেটে সে মাস্টার হয়েছে, ক্রিকেটে সে অলরাউন্ডার। তার মানে আপনি যে কোনো একটা সেগমেন্টে আপনি অলরাউন্ডার হন, আপনার নিশ নিয়ে খেলেন, ওইখানে আপনি যা যা করা দরকার তাই করেন।
আপনি জামদানি নিয়ে খেলছেন, তাহলে জামদানিতেই থাকেন, জামদানির মধ্যে অনেক কিছু করা সম্ভব, সেই জায়গাটা থাকেন, আপনি জামদানির সঙ্গে তেল যুক্ত করেন না, রাইট? সো আমরা যারা উদ্যোক্তা হিসেবে বিক্রি করি তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি পার্টিকুলার একটা সেগমেন্ট নিয়ে মুভ করেন এবং ওই সেগমেন্টে আপনি মাস্টার হন, দেখবেন যে উইদিন অ্যান ইয়ার আপনি অনেক অনেক ভালো করার সুযোগ থাকে। তাহলে কি আপনি যদি দেখা যায় যে জামদানি নিয়ে ভালো করছি, বাট আমি তেলের ব্যবসাটাও করতে পারি, চানাচুরের ব্যবসাও করতে পারি, তাহলে আবার একটা পেজে সবগুলি কভার না করে তাহলে আলাদা আলাদা বিজনেস সেগমেন্ট হিসেবে দেখানো উচিত। সেটা করা যেতে পারে, কিন্তু আমরা তো আসলে উদ্যোক্তা হিসেবে অত বড় না এখনো। এটা করতে পারে যাদের আসলে লোকবল আছে, উদ্যোক্তা হিসেবে সে আরেকটু স্ট্রং, তাদের ক্ষেত্রে। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় আমরা প্রথম ধাক্কায় এরকম অনেকগুলো প্রোডাক্ট নিয়ে মুভ করি, তা না করে আসলে সিম্পল। আপনি যে ভাইয়া পারেটো প্রিন্সিপাল আছে যেটা 80-20 ফর্মুলা, যে আপনি দেখবেন যে আপনি যতই প্রোডাক্ট রাখেন না কেন 20% প্রোডাক্টের বিক্রি হয় 80%, আর টোটাল 80% প্রোডাক্টের বিক্রি হয় অনলি 20%। তার মানে কি দাঁড়ায় যে আপনি আসলে নির্দিষ্ট কিছু প্রোডাক্টের সবচেয়ে বেশি বিক্রি হয়। সো ওই জায়গাটাকে যদি আমরা চিন্তা করি তাহলে আসলে বেশি প্রোডাক্ট নিয়ে মুভ করা খুব জরুরি না। হ্যাঁ, আপনি একটা পার্টিকুলার সেগমেন্টের অনেকগুলো রাখতে পারেন, যেমন অনেকে বলে যে অনলি বিফ, তার মানে ওই বিফ মানে গরুর যত যা ধরন আছে সব এটার মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ, ইয়েস, এটা ওকে। কিন্তু আপনি গরুও বিক্রি করেন, খাসিও বিক্রি করেন, মুরগিও বিক্রি করেন, ওইটা বিক্রি করেন, সেটা বিক্রি করেন, আলটিমেটলি আপনার হয়তো এখান থেকে একটা দুইটা আইটেম চলবে, সবগুলো চলে না। সো স্পেশালিস্ট হওয়া উচিত, নট সবগুলোর মধ্যে। তার মানে আমি যদি ব্যবসা করতে চাই বা সেলসে কাজ করতে চাই, গণ সেলসের বদলে স্পেশাল সেলসে ফোকাস করা উচিত। অ্যাবসলিউটলি ভাই। আপনি যদি দেখেন কেএফসি, ওরা কি আসলে এই যে স্টার কাপের মধ্যে সব বিক্রি করে? তা না। আপনি বার্গার কিং, তা না। ম্যাকডোনাল্ড, তা না। স্টারবাকস, তা না। এরকম করে আপনি বড় বড় কত জায়ান্ট দেখবেন। আপেল বা আইফোন, ওরা কি করে? ওরা তো আইফোন তো দুনিয়া সব বেচে না, রাইট? তার মানে আপনি নির্দিষ্ট কিছু পণ্য যদি আপনি দুর্দান্ত লেভেলে ভালো করতে পারেন এবং ওইটাতে চাইলে ভালো করা সম্ভব। তার মানে স্পেশালাইজড প্রোডাক্ট অথবা স্পেশালাইজড সার্ভিস নিয়ে আমাদের বেশি কাজ করা উচিত। অ্যাবসলিউটলি ভাইয়া। আমরা যারা সেলসে কাজ করি বা যারা সেলস লিডার বা সেলস ম্যানেজার, তাদের একটা কমন সমস্যা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং জব প্রেশার, কাজের প্রেশার, সেলস টার্গেট সবকিছু এত বেশি থাকে, আমি যে নিজেকে ডেভেলপ করব, আমি যে শিখবো, নিজেকে একটা কোর্সে এনরোল করব, একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করব, এইটা করার মতন সময় সুযোগই আমার হাতে নাই। তো আমি ডেভেলপ করবো কেমন করে? তো এই যে বিজি শিডিউল, এই যে এত টার্গেট, এই যে এত প্রেশার, হ্যাঁ, এটা হ্যান্ডেল করে আমি আমার নিজেকে ডেভেলপ করার জন্য যে কোর্সগুলো করা দরকার, ট্রেনিংগুলো করা দরকার, সেটা কিভাবে ম্যানেজ করতে পারবো? টাইমটা কিভাবে নিজেকে এনরোল করতে পারি? রাইট ভাইয়া, ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি হচ্ছে এখানে বাংলাদেশে যারা আমরা টপ লেভেলের ম্যানেজমেন্টে আসছি, আমাদের মধ্যে এখানে চরম ধরনের একটা আসলে সংকীর্ণতা আছে। বাংলাদেশে এই ধরনের কোথাও গেলে অনেকেই আছেন যে চাকরিও চলে গেছে, এই ঘটনাও ঘটেছে, যার কারণে অনেকে এই জিনিসগুলো সাহস করে না। তো আমার প্রথম মেসেজ হচ্ছে যারা টপ ম্যানেজমেন্টে আছেন তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে, বিকজ একজন কলিগ যখন শিখছে দিন শেষে কিন্তু আপনি বেনিফিটেড হন, কারণ উনি শিখে এটা আপনার কোম্পানিতেই ইমপ্লিমেন্ট করে। সো আপনি যখনই দেখছেন যে আপনার কলিগটা কোনো একটা এরকম নেটওয়ার্কিং ইভেন্ট অর লার্নিং ইভেন্ট অর কোনো একটা কোর্সে ভর্তি হচ্ছে, আপনার উচিত তাকে স্পেসটা দেওয়া বা টাইমটা দেওয়া। সেকেন্ড ওয়ান, যে আমরা যখন আসলে একটা গল্প তো আমরা জানি ভাইয়া, ওই যে কুড়ালে ধার দেওয়ার গল্প, যে এক রাজা একবার যাচ্ছিল, দেখছিল যে একজনে শুধু কাটতেছে তো কাটতেছে, আর আরেকজনে হচ্ছে কাটতেছে কিন্তু কিছুক্ষণ পরে সে আবার কুঠারে ধার দিচ্ছে, ধার দিয়ে টিয়ে তারপরে সে আবার কাটা শুরু করছে। সো বিকালে যখন ব্যাক করছিল তখন দেখা যাচ্ছে যে ধার দিয়েছিল তার গাছ কাটার সংখ্যাটা অনেক বেশি, যে কন্টিনিউয়াস কেটেছে। সো এটা অনেক পুরনো একটা গল্প, বাট বাস্তবতা এটাই। কারণ আমি যেই কুঠারটা দিয়ে কাটছি এটা যদি আমি ধার না দেই, আপডেট নলেজগুলো যদি না নেই, কিভাবে একজন কাস্টমারকে কনভিন্স করা যায় সাইকোলজিক্যাল এই নতুন নতুন বিষয়গুলো যদি না জানি, এই যে একটা গণ-অভ্যুত্থান হলো, এরকম একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হলো, সেগুলোতে কিভাবে আমি নিজেকে কাস্টমারের সামনে তুলে ধরবো এমপ্যাথেটিক জায়গাটা থেকে, সেগুলো যদি আমি না শিখি তাহলে কিন্তু আমি যতই আসা যাওয়ার মধ্যে থাকি না কেন আমার কিন্তু সেলস বাড়বে না। সো এখানে যারা ম্যানেজার হিসেবে থাকবে তাদেরকে আমাদের অনুরোধ যে আপনারা যখনই সুযোগ পাবেন আপনার কলিগদেরকে এই ধরনের কোনো ইনভলভমেন্ট সুযোগ পেলেই তাদেরকে আরও ইনভলভ করবেন, ওনাদেরকে সুযোগ দিবেন,
তা না দিলে আপনার সেলস আসলে বাড়বে না। এবং যাদেরকে আসলে সুযোগ দেয় না ওনাদের প্রতি বলতে চাই, লাইক অনেক সময় হয় যে আমি সেলস পারসন, আমাকে হয়তো বা সেই সুযোগটা দিচ্ছে না। আমি বলবো যে ভাইয়া দয়া করে আপনি ওই কোম্পানিটা ছেড়ে দেন, এই কোম্পানি আসলে আপনার ক্যারিয়ারের জন্য সঠিক কোম্পানি না, আরও ভালো কোম্পানি দেখেন। কারণ আপনাকে এই কোম্পানি ডিজার্ভ করে না। যে কোম্পানি আপনার ডেভেলপমেন্ট চায় না, যে কোম্পানি আপনাকে ডেভেলপমেন্টে বাধা দেয়, এই কোম্পানি কখনোই আপনাকে ডিজার্ভ করে না। আপনি ভালো জায়গায় দেখেন, দুনিয়াটা অনেক বড়। আপনি একবার সেলসের চাকরি অন্য কোথাও করতে চাইলে দেখবেন অনেক কোম্পানি আপনাকে রিসিভ করে নিচ্ছে। ওই কারেজটা আপনার মধ্যে থাকতে হবে, এবং আপনি যদি কম্পিটেন্ট হন অন্য কোম্পানি আপনাকে নিবে। সো লার্নিংয়ের ক্ষেত্রে কখনোই ছাড় নয়। আমার মধ্যে তো কারেজ আছে, আমি ছেড়েও দিতে চাই, কিন্তু যে কোম্পানিতে যে সবই তো দেখি সেই আছে ভাই, কিছু ভালো বস আছে। যা একটা গবেষণায় দেখা গেছে, আসলে মানুষ তো চাকরি ছাড়ে কোম্পানি দেখে না, বস দেখে অনেকে চাকরি ছাড়ে। এটা অসংখ্য গবেষণা আছে। সো সেখানে আপনি যখন সুইচ করবেন তখন একটু চেষ্টা করবেন না আপনার বসটাকে, কার টিমে কাজ করছেন সেই মানুষটাকে খুঁজে দেখতে। এখানে বড় কোম্পানি ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে বস। একটা মিডিয়কার কোম্পানিও যদি ভালো বসের আন্ডারে পড়েন আপনার জীবনটা হবে অন্যরকম। আর একটা টপ কোম্পানিতে আপনি জয়েন করলেন কিন্তু একটা রাবিশ বস, তার টিমে কাজ করলে আপনার জীবনটা হয়ে যাবে আগুন। এখন কে রাবিশ বস আর কে ভালো বস আমি জানবো কি করে কাজ করার আগে? এটা খুবই বড় প্রশ্ন। এটা আসলে জানতে হলে ওই কোম্পানিতে ঢোকার আগে ওনার সম্পর্কে একটু জানতে হবে, ওই বস সম্পর্কে একটু জানতে হবে। এটা মার্কেটে জানা যায়। ইনফ্যাক্ট যদি আপনি আমার কথা বলেন যে আমরা যখন কাজ করেছি অপশনে, তখন এট এ টাইম আমাদের 4 জন বস ছিল। তো আমাদের সকল কলিগই জানতো কোন বসটা ভালো কোন বসটা খারাপ। তো ওই কোম্পানির ওই কলিগকে প্রশ্ন করলে কিন্তু বলে দেয় যে এই বস কেমন ওই বস কেমন। সো যেই একটু ট্যালেন্ট তারা কিন্তু আসলে এগুলো একটু খোঁজখবর নিয়ে জয়েন করতে পারে। তার মানে যার নেটওয়ার্কিং আছে, যে বিভিন্ন জনকে বিভিন্ন ট্রেনিং এ যায়, বিভিন্ন জায়গায় যায়, তখন তো একই ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষের সাথে চেনা জানা হয়, পরিচয় হয়। অবশ্যই। এবং এই নেটওয়ার্কিংটা তিনি যদি বজায় রাখেন তখন কিন্তু এই তথ্যগুলো তিনি পাবেন, কোন মানুষটা ভালো বস, কোথায় গেলে আমার লার্নিং স্কোপটা অনেক বেশি হবে। সুতরাং যদি সেক্ষেত্রে দুটো পয়সা কম্প্রোমাইজ করতে হয়, যদি অর্গানাইজেশন কম্প্রোমাইজ করতে হয়, আমাদের সেটা করাটা বেটার রাদার একটা ভালো বসের কাছে শেখা। কারণ তখন আমার লার্নিংটা যা হবে সেটা দিয়ে হয়তো আমি 2 বছর 3 বছর হয়তো আমি কম্প্রোমাইজ করব, কিন্তু আমি যে শিখবো, আমার যে গ্রোথটা হবে, যে ডেভেলপমেন্টটা হবে, তার পরের 15 বছর 20 বছর আমাকে একটা এক্সেলেন্সে নিয়ে যাবে। একেবারে সঠিক ভাইয়া। সেজন্য ভালো বসের আন্ডারে কাজ করা খুব খুব জরুরি, যে কিনা আপনাকে ডেভেলপ করার জন্য ভাবে, আপনাকে ডেভেলপ করতে হেল্প করে। আমার লাইফে আমি অসংখ্য কলিগদেরকে তাদের পরীক্ষার সময় ছুটি দিয়েছি, ওই জায়গাটা আমি কাজ করেছি, তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ে জোর করে পাঠাতাম। ইভেন আমার এখনো যেই কোম্পানি ফিউচার আইকন, স্পেশাল একটা কেপে হচ্ছে যদি সে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ লার্নিং সে না অর্জন করে, সার্টিফিকেট না সাবমিট করে, তাহলে তার পারফরমেন্সে এটা বড় ধরনের একটা নেগেটিভ মার্কস পায়। সো লার্নিং করেই তো আপনি উপরে উঠতে হবে। ফার্স্ট লার্ন দেন আর্ন, কমন কথা। সো সেক্ষেত্রে লার্নিংয়ের ক্ষেত্রে কোনো রকম ছাড় নেই। যদি আপনি সঠিক সাপোর্ট আপনার কোম্পানি থেকে না পান, একবারে ডিরেক্ট কথা যে আপনি ওই কোম্পানিতে আসলে না সার্ভাইভ করে ডিফারেন্ট কোম্পানি দেখেন। একটা বড় সমস্যা যেটা সেলস ম্যানেজারদের হয়, তাদের কমন কমপ্লেইন হচ্ছে যে ভাই একটা ছেলেকে আনলাম, তাকে শেখালাম, তাকে স্কোপ দিলাম, তাকে বড় করলাম, ছেলেটার থেকে যখন আমি আমার রেজাল্ট পাওয়া শুরু করলাম তখন আরেকটা কোম্পানি তাকে নিয়ে চলে গেল। তো আমি তো শেখালে পরে আমার লস। যাকে শেখাই না সে আমার কাছে থাকে, আর যাকে শেখাই সে অন্য কোম্পানিতে চলে যায়। তাহলে আমার কি আসলে শেখানো উচিত? অবশ্যই উচিত ভাইয়া। কেন উচিত? খেয়াল করে দেখেন, আপনি যাকে শেখাচ্ছেন এ যদি আপনার কোম্পানিতে 6 মাসও থাকে, শেখানোর পরে 6 মাসে ও আপনাকে যে পরিমাণ মাইলেজ দিবে, ওইটা কিন্তু আপনার একটা অপদার্থ লোক যাকে আপনি শেখালেন না, সে কিন্তু ওই মাইলেজটা দিতে পারবে না। সো এ যদি অন্য কোম্পানিতে চলেও যায়, আপনি যদি নতুন কাউকে আবারও ট্রেনিং করেন, আপনার কোম্পানির কিন্তু কন্টিনিউয়াস একটা ব্র্যান্ডিং হয়। তথাপি আমরা যারা মনে করি যে আসলে আমি শেখালে লোক চলে যায়, এটা একেবারেই রং কনসেপ্ট। আমি যেহেতু এই বিষয় নিয়ে পিএইচডি করতেছি, টার্ন ওভার ইন্টেনশন নিয়ে, সেখানে গবেষণায় দেখা যায় যে সকল কোম্পানি তার টিম মেম্বারদেরকে বা এমপ্লয়ীদেরকে ট্রেনিং করায়, ওই কোম্পানির এমপ্লয়িরা ছাড়তে চায় না। কেন? তার মধ্যে একটা লয়ালিটি ডেভেলপ করে। সে মনে করে কোম্পানি যেহেতু আমার জন্য খরচ করেছে, আমার দায়িত্ব হচ্ছে কোম্পানিকে আবার রিটার্ন দেওয়া। সো এখানে যারাই এই ধরনের এখনো সে ব্যাকডেটেড কথা নিয়ে আছে,
যে আমি যাকে ট্রেনিং করালে যদি সে চলে যায় আমার লাভ কি? তাদেরকে অনুরোধ করব যে আপনি আসলে বর্তমানে আসেন, আপনি শেখালে বরং এই লোকটা আপনার এখানে থাকবে, এই লোকটা আপনাকে বেটার সার্ভিস দিবে। হ্যাঁ, কিছু লোক চলেও যাবে, কিন্তু সে চলে যাওয়ার আগ পর্যন্ত যেই কদিন থাকবে সেই কদিন কিন্তু আপনাকে বেস্ট সার্ভিসটা দিয়ে যাবে। সো ওইখান থেকে কিন্তু আপনি তার ওই রিটার্নটা পেয়ে যাবেন, রাইট? সেজন্য ট্রেনিং ইনভেস্টমেন্ট সবসময় জরুরি। থ্যাংক ইউ সো মাচ ইফতি, ইটস এ গ্রেট সেশন। আমরা সেলস সম্পর্কে অনেক কিছু জানলাম, আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকগুলো কনফিউশনের জায়গা ছিল, অনেকগুলো পরামর্শ দরকার ছিল, সব পেলাম। গ্রেট। এবং আশা করি যে এরকম আমরা আরো সেশনে বসবো, আরো আড্ডা দেব, এবং আমাদের সাথে যারা আছেন তারা তাদের প্রশ্ন পাঠাবেন, তাদের সমস্যা পাঠাবেন, এবং সেগুলো নিয়ে ইফতির মতন মানুষ আছেন, তারা আমাদেরকে পরামর্শ দেবেন। এবং নিশ্চয়ই এই পডকাস্ট থেকে আজকে যেগুলো আমরা জানলাম, শিখলাম, এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কাজে লাগাবো, আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কাজে লাগাবো, এবং যদি কাজে লাগাতে পারি তাহলে নিশ্চয়ই আমরা অনেক ভালো করব। এবং লার্নিং বাই কেয়ারিং, লার্নিং বাই শেয়ারিং, আজকে ইফতি অনেক কিছু শেয়ার করলো আপনাদের সাথে। সুতরাং এই শেয়ারিং এর মাধ্যমে, তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে যা যা বললেন, আমরা কিন্তু একেবারে ফ্রি শিখে গেলাম, ফ্রি জানলাম। তো এটা আমাদের জন্য একটা অনেক বড় প্রাপ্তি। এরকম অনেক প্রাপ্তি থাকবে, অনেক কিছু নিয়ে, অনেক বিষয় নিয়ে, অনেক শেখার বিষয় নিয়ে, জানার বিষয় নিয়ে নিয়মিত আমরা আপনাদের সাথে থাকবো। একাডেমি অফ বিজনেস প্রফেশনালস থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের আগামী পডকাস্টে। ধন্যবাদ ইফতি, আমাদের সাথে। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকে ধন্যবাদ, তথাপি এবিপি কেও ধন্যবাদ। আমি একটা কথা বলেই ক্লোজ করতে চাই, সেলস মানে হচ্ছে আসলে পজিটিভ মাইন্ডসেটের ব্যাপার। সো সেলসে আমরা যারা আছি তারা অলওয়েজ পজিটিভ থাকবো, পজিটিভ ভাববো, পজিটিভ মিশবো, তথাপি আমরা ছড়াবো হ্যাপিনেস। তবেই কেবল আপনি আপনার লাইফে অনেক সাকসেস হবেন, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাপি হবেন, জীবনটা হয়ে যাবে আপনার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বাহ, কি সুন্দর কথাটা। সেলস মানে হচ্ছে আপনি পজিটিভ থাকবেন, হ্যাপিনেস বিক্রি করবেন, রাইট? যদি হ্যাপিনেস বিক্রি করতে পারেন তাহলেই আপনি সফল। খুব দামি কথা। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন, যে সার্ভিসটা বিক্রি করছেন, এটা যেন যিনি কিনছেন তার কাছে হ্যাপিনেস ছড়ায়, তার কাছে যেন ফিল গুড ফ্যাক্টরটা ছড়ায়, তিনি যেন ভালো বোধ করেন। তাহলেই আপনি বিক্রেতা হিসাবে, এন্টারপ্রেনিউর হিসাবে, সেলস ম্যানেজার হিসাবে সফল। আপনাদের সবার জীবনে সফলতা কামনা করি। ভালো থাকবেন। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।